রামপ্রসাদ গেয়েছিলেন, যে দেখি তরঙ্গ অবাধ বাড়ি, ভয় কাঁপে অঙ্গ, ডুবে বা মরি। দ্বিতীয় তরঙ্গের ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার সামনে কোভিডের তৃতীয় তরঙ্গের অশনি সংকেত। কিন্তু আমরা আদৌ কি ঠেকে শিখছি? একদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যখন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছে যে থার্ড ওয়েভ অবশ্যম্ভাবী, তখন সাবধানতা শিখিয়ে তুলে রাস্তায় নেমে পড়েছেন বহু মানুষ। দীঘা থেকে দার্জিলিং, মায়াপুর থেকে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের একেবারে উপচে পড়া ভিড়। কেউ কেউ বলছেন আর কতদিন ঘরে বসে থাকা যায়। নিঃসন্দেহে সেটা কঠিন এবং কষ্টকর, আমি মানছি। কিন্তু মাস তিনেক আগেও বেড আর অক্সিজেনের যে ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে যেতে হয়েছে, সেটা রাতারাতি ভুলে যাওয়াটাও বোধহয় ঠিক হবে না। এই নিয়েই আজ আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে এবং নানা ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে। আমি শুরুতেই দেখাবো কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে কি হুঁশিয়ারি দিয়েছে আইএমএ, আইআইটি কানপুর এবং অন্যান্য বহু সংস্থা। দেখুন। পর্যটন কেন্দ্রগুলিতে হোটেল ফুল, তুঙ্গে ট্রেনের টিকিটের চাহিদা। এই ছবি দেখে কে বলবে কদিন আগেই দেশ জুড়ে হাসপাতালে বেডের জন্য হাহাকার চলছিল? পরিস্থিতি একটু বদলাতে ঘুরতে বেরিয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এটা হচ্ছে বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের গ্রাফ। এটা করোনার প্রথম ঢেউয়ের ছবি, যখন দৈনিক সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এটা করোনার দ্বিতীয় ওয়েভের ছবি। এই সময় দ্বিতীয়বারের জন্য দৈনিক সংক্রমণ সর্বোচ্চ স্তরে গিয়েছিল। এই গ্রাফ থেকে স্পষ্ট, সংক্রমণ যখন বাড়তে শুরু করে তখন একদম শীর্ষে পৌঁছানো না পর্যন্ত তা আর কমে না। উদ্বেগের বিষয় হলো এখন আবারও সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এই অবস্থায় ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করলো আইএমএ। প্রেস বিবৃতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্বে অতিমারির ইতিহাস ও প্রাপ্ত তথ্য প্রমাণ থেকে স্পষ্ট, করোনা তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। খুব দুঃখের সঙ্গে আমাদের এটা জানাতে হচ্ছে যে দেশের বহু অংশে সরকার এবং সাধারণ জনগণ খুব বেশি ঢিলেমি দিয়ে দিয়েছে। কোভিড বিধি না মেনেই তারা জমায়েত করছে। আইআইটি কানপুরের গবেষণাতেও ভবিষ্যৎবাণীর সুরে জানানো হয়েছে, অক্টোবর ও নভেম্বরের মধ্যে ভারতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী অগস্টের মাঝামাঝি সময় ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে সেপ্টেম্বরে। जब हम थर्ड वेव की बात करते हैं तो हम थर्ड वेव को मौसम के समाचार की तरह से, वेदर अपडेट की तरह से सामान्य रूप में ले रहे हैं। हम उसकी गंभीरता और उससे संबंधित अपनी रेस्पॉन्सिबिलिटी को शायद जिस स्थाई पर समझने की जरूरत है, वहां पर कुछ चूक हो रही है। यह मॉनसून की बारिशों से आने से पहले कहीं हम घूमने चले जाएं, या ऐसा कोई सिंपल आचरण नहीं है, बल्कि वायरस वर्सेस ह्यूमन बीइंग, इसके बीच चलने वाली कंटिन्यूअस लड़ाई है। इसलिए जरूरी है कि हम सब यह समझें कि थर्ड वेव प्रकृति से ज्यादा हमारी प्रवृत्ति पर डिपेंड करेगी। আইআইটি কানপুরের গবেষণায় আরো দুটি সম্ভাবনার কথা উঠে এসেছে। একটি হলো নতুন কোন করোনার প্রজাতি, বিশেষত ডেল্টা প্লাস, ভয়াবহ আকার নিলে সেপ্টেম্বরেই তৃতীয় ঢেউ চলে আসতে পারে। তবে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হলে তৃতীয় ঢেউ কিছুটা পিছিয়ে নভেম্বরে আসতে পারে। এবিপি আনন্দ। আমি অবশ্যই প্রথমে ডাক্তারবাবুদের কাছে আসবো। ডক্টর দীপ্তেন্দ্র সরকারকে দিয়ে শুরু করব। ডক্টর সরকার, নিঃসন্দেহে থার্ড ওয়েভ অবশ্যম্ভাবী, একেবারে দ্ব্যর্থহীন ভাষায় আইএমএ, আইআইটি কানপুর, এসবিআই সমীক্ষা সমস্ত জানিয়ে দিচ্ছে। 5 ঘন্টা আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে প্রেস কনফারেন্স করেছে, তাতে যে ঊর্ধ্বমুখী গ্রাফ দেখানো হয়েছে সেটা নিঃসন্দেহে আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। আমি বলছি যে ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে আমরা দেখেছি যে একবার গ্রাফ যদি ঊর্ধ্বমুখী হয়, সেটা রাতারাতি পরের সপ্তাহে বা পরের মাসে নেমে যাচ্ছে। বিষয়টা এত সহজ নয়। ঠিক এইখানে অশনি সংকেতটা নিয়ে আপনার কাছে আসবো, যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই যে শব্দবন্ধ ব্যবহার করেন, জোড়াতালি দেয়া স্বাস্থ্য ব্যবস্থা, সেই জোড়াতালি দেয়া স্বাস্থ্য ব্যবস্থায় কিছুটা হলেও দ্বিতীয় ওয়েভ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু প্রচুর মানুষের জীবনের মূল্যে, যার মধ্যে অসংখ্য ডাক্তারবাবুরাও আছেন। এবার এইখানে দাঁড়িয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত এবং কি করে আপনারা চিকিৎসকরা নিশ্চিত হচ্ছেন যে তৃতীয় ওয়েভ আসছেই? হ্যাঁ, আমি একটা গ্রাফিক্সের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হতে চলেছে। দেখুন, দুটো বড় স্টাডি আমাদের সামনে আছে। এই প্রথম স্টাডিটা যেটা, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হয়েছিল
এবং এই স্টাডিটাতে 40,000 আরটিপিসিআর পজিটিভ সিমটোম্যাটিক কোভিড আক্রান্তের উপরে স্টাডিটা করা হয়েছিল। দেখা গিয়েছিল যে ঠিক 3 সপ্তাহের মাথা থেকে এদের অ্যান্টিবডি পিক রাইজ করতে শুরু করে এবং এদের দেখা যাচ্ছে 300 দিনের মাথায় অর্থাৎ 10 মাসের মাথায় এদের 90% প্রোটেকশন থাকছে। অর্থাৎ একজন যদি সংক্রমিত হয়ে একজন হসপিটালে ভর্তি হন বা খুব জ্বর বা কাশি তার সিমটমস থাকে, তাহলে সে মোটামুটিভাবে 90% প্রোটেক্টেড, 10% চান্স আবার রেকারেন্ট হতে পারে। কিন্তু এটাই আরেকটা স্টাডি যেটা টোকিওতে হয়েছে এবং বিএমজেতে এটা পাবলিশ হতে চলেছে, এখনো পাবলিশ হয়নি। সেইখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এসছে। তাহলে আমরা ওপরটা দেখলে আমরা মনে করব যে আমরা বোধহয় গড়গড় করে হার্ড ইমিউনিটির দিকে পৌঁছচ্ছি। আমরা দেখেছি যে প্রথম ওয়েভের সময় ধারাবিতে 70% সেরো পজিটিভ হয়ে গেছে। আমরা দেখেছি যে দিল্লিতে প্রায় 55% সেরো পজিটিভ হয়ে গেছিল। তাহলে সেই সেরো পজিটিভিটিটা কোথায় গেল? এই স্টাডিটার উত্তর দিচ্ছে। তারা বলছে যখন একটা ওয়েভ আসে তখন আসিমটোম্যাটিক, মানে এই ঘরের মধ্যে দুজনের হয়েছে, 3 জন সংস্পর্শে এসেছিল কিন্তু সিমটম হয়নি, এই যে গ্রুপটা এদের আস্তে আস্তে এরা সাইলেন্টলি সেরো পজিটিভ হয়ে যায়। আচ্ছা, তার পর মুহূর্তেই কি হয় না, এদের আস্তে আস্তে 3 থেকে 4 মাসের মধ্যে এরা আবার সেরো নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ তাদের প্রোটেকশনটা কেবল 3 থেকে 4 মাস। সুতরাং একটা সমাজে যে টেম্পোরারি ইমিউনিটি আসে সেটা ক্ষণস্থায়ী এবং কেবলমাত্র 3 থেকে 4 মাস। অর্থাৎ আমরা এই স্টাডি থেকে আমরা নিশ্চিত যে যদি আগের বারের পিকটা মে মাসের 20 থেকে 25-এর মধ্যে এসে থাকে, তাহলে ঠিক তার 3 থেকে 4 মাসের মধ্যে তৃতীয় পিকটা আসা উচিত এবং অবশ্যম্ভাবী। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি ইউকে, ইউএসএ, জাপান, ইন্ডিয়ার ওয়েভ প্রত্যেক কটা স্টাডি করেন, তাহলে দেখবেন এই 3 থেকে 4 মাসের গ্যাপটা হচ্ছে গ্যাপ যেখানে আপনি ম্যাক্সিমাম ভ্যাকসিনেশন দিতে চাইবেন। যদি আপনি ভ্যাকসিনেশন প্রচুর পরিমাণে দিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি যেটা দেখবেন সেই ফেনামেননটা হচ্ছে সংক্রমণ বেশি কিন্তু খুব মাইল্ড অথবা অ্যাসিম্পটোম্যাটিক, মৃত্যু নেই, হসপিটাল অ্যাডমিশন মিনিমাম। ডক্টর সরকার, আমি তো আলাদা করে ভ্যাকসিনেশন তার ভারতবর্ষের রেট একেবারে সংখ্যার হিসেবে আসবো, সুপ্রিম কোর্টের হলফনামা কি বলছে, বাস্তব কি বলছে, কিন্তু তার আগে দুটো জায়গায় আমার প্রশ্ন আছে। একটা, আপনি যে মারাত্মক আশঙ্কাটার কথা বললেন যে মে থেকে আমি 3 মাস গুনলে আগামী মাসে একেবারে সরাসরি সামনের মাসে আবার আমরা একটা বড় ধাক্কার জন্য নিজেদের প্রস্তুতি নিতে হবে, একেবারে আপনি পরিষ্কার ফিগার দিয়ে এবং এই যে ওয়েভের যে ধর্ম, যে চরিত্র, সেই দিয়ে আপনি বুঝিয়ে দিলেন। পাশাপাশি দ্বিতীয় আরেকটা কথা, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এই যে ফাইজার, জনসন অ্যান্ড জনসন বা ধরুন মডার্না, যে ভ্যাকসিনগুলো আসার কথা আছে সেইগুলো কোথায় আটকে আছে? এগুলো আটকে আছে এই মুহূর্তে দুটো জায়গায়। 1 নম্বর হচ্ছে যে ফাইজারের ভ্যাকসিনগুলো আমরা এই মুহূর্তে পাচ্ছি সেগুলো মোস্টলি কিন্তু কোভ্যাক্স প্রোগ্রামের মধ্যে, অর্থাৎ WHO কোভ্যাক্স প্রোগ্রামের মধ্যে থাকার জন্যে তারা কিছু ভ্যাকসিন দিতে বাধ্য। এখন ভারতবর্ষ একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে অ্যাকচুয়ালি FDA অ্যাপ্রুভড বা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভড জিনিসটাকে ডাইরেক্টলি আমাদের সোসাইটিতে দিয়ে দেবে নাকি তাদের এখানে একটা ট্রায়াল দিয়ে করবে। এই জায়গায় দেখবেন যেমন ফাইজারকে একটা ক্লিন চিট দেওয়া হয়েছে, মডার্নাকে একটা ক্লিন চিট দেওয়া হয়েছে যে আমাদের দেশে ট্রায়াল না করলেও চলবে। আবার স্পুটনিক লাইটকে কিন্তু ক্লিন চিট দেওয়া হয়নি, আবার জনসন অ্যান্ড জনসনকে কিন্তু ক্লিন চিট দেওয়া হয়নি। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন, আমাদের কাছে চয়েস নেই, আমাদের কাছে যত ভ্যাকসিন আসবে, ভারতবর্ষের ডিম্যান্ড 150 কোটি, একদম এই মুহূর্তে আমরা 35 কোটিতে দাঁড়িয়ে আছি, মানে আমরা এখনো 1/4 ভ্যাকসিনেট করতে পারিনি। সুতরাং ওয়েভ যদি আসে, মৃত্যুহার আগের বারের তুলনায় একটু কম হলেও অনেকটাই মৃত্যু হবে বলে আমাদের ধারণা। একেবারে এটা মারাত্মক রসিকতার সময় নয়, জানি রসিকতা মনে হচ্ছে যে এই যে ধৃত দেবাঞ্জন দেব, যে জালিয়াত, সে একজনকে জাল ভ্যাকসিন দিয়ে বলেছিল আপনি ভাগ্যবান ফাইজার পেলেন। আমি বলছি সেই ভাগ্যবানের সংখ্যা ভারতবর্ষে এখন বেশি হওয়ার কোনো কারণ নেই। ডক্টর কুণাল সরকারের কাছে আমি যাব। ডক্টর সরকার, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র সরকার জানিয়েছিল যে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে রাজ্যগুলোকে 51.6 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হবে।
জুলাই মাস শেষ হতে আর ঠিক 17 দিন বাকি আছে, ডোজ বাকি আছে একেবারে পাটিগণিতের হিসেবে 12 কোটি। 17 দিনে 12 কোটি দেয়া সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন। এবং যখনই এই চাহিদা বিপুল পরিমাণ, পরের প্রশ্নটাই হবে যে অতিরিক্ত ভ্যাকসিন হয় ভারতবর্ষে উৎপাদন করতে হবে, আর নয়তো বিদেশ থেকে অতিরিক্ত আমদানি করতে হবে। কোনটা দিয়ে এই ঘাটতিটা মেটানো সম্ভব? এবং না হলে ওই আবার বিপদ, আবার সেই ঢেউ, মৃত্যু এবং আবার দীর্ঘ লকডাউন, উপায়টা কি আমাদের সামনে? দেখো সুমন, আজকে সন্ধ্যাটায় আমরা হয়তো একটু সুরক্ষিত, কারণ আমি আশেপাশে রাজনৈতিক কাউকে দেখতে পাচ্ছি না আর কি। তো ওই জন্য একটু প্রাণ খুলে দুটো একটা কথা বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে একেবারে আমরা যদি আরব্য রজনী 2.0 বা ঠাকুমার ঝুলি 3.0 মতো না পৌঁছে যাই, তাহলে আমি জানি না দীপ্তেন্দ্র, অভিজিৎ দা এরা কি মনে করেন যে অন্তত এবছরে আমাদের পপুলেশন ভ্যাকসিনেশন হবার সত্যিকারের কোনো বাস্তবিক উপায় নেই। এবং যদি তুমি একটু কান পাতো, আমি আড়ি পাততে বলছি না, আমি কান পাততে বলছি, যদি একটু কান পাতো তাহলে কিন্তু শুনতে পাবে যে আমাদের ভ্যাকসিনেশন টার্গেটটা কিন্তু অরাজনৈতিকভাবে একটু একটু সরে গেছে। এখন টার্গেটটা হচ্ছে জুন জুলাই অফ নেক্সট ইয়ার, বুঝতে পারছো? আর এখন এর মধ্যে মধ্যে দীপ্তেন্দ্র কটা সমস্যার কথা বলল। যেমন ধরো, আমরা যখন বলেছিলাম যে 216 কোটি ডোজ, সুপ্রিম কোর্টকে বলেছিলাম, এখানে অনেক ভ্যাকসিনের আজ অবধি তারা ফেজ 3 ডেটাও কালেক্ট করেনি। এর মধ্যে জনসন অ্যান্ড জনসন ধাক্কা খেয়ে বসে আছে, কারণ তাদের কিছু কিছু খুব বিদঘুটে টাইপের সাইড এফেক্ট হচ্ছে, তারা ভারতবর্ষে ঢুকবে বলে মনে হচ্ছে না। তো স্পুটনিকের প্রথমত মাত্র 1.3 লাখ ভ্যাকসিন এসে পৌঁছেছে। কুনাল, আপনি স্পুটনিকের কথা বললেন, আমার একটা বাড়তি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা স্পুটনিকের একটি ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজের অমিল হতে পারে এইরকম একটা আশঙ্কা, এবং সেই জন্য দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে না, এইরকম একটা সম্ভাবনা এবং আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। একটু ব্যাপারটা গত পরশু থেকেই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা একটু গন্ডগোলের জায়গায় পৌঁছে গেছে। কারণ স্পুটনিক যা পৌঁছেছে, মানে ওরা খানিকটা আমাদের হয়তো ভারতীয় ম্যাথামেটিক্স করেছে আর কি। ওরা প্রচুর ফার্স্ট ডোজ পাঠিয়ে দিয়েছে, সেকেন্ড ডোজটা পাঠাতে ভুলে গেছে কিনা জানি না, কিন্তু সেকেন্ড ডোজটা কেউ এখনো ঠিক একটা হদিশ করে উঠতে পারছে না। আর সেকেন্ড প্রবলেম উইথ স্পুটনিক ইজ যে আমরা যে স্পুটনিকটাকে ম্যানুফ্যাকচার করব ভাবছি, পৃথিবীতে অন্তত 2-3 জায়গায় অলরেডি স্পুটনিক সেকেন্ড ডোজটা ম্যানুফ্যাকচার করা একটু কঠিন। যে মেক্সিকো, স্লোভেনিয়া, এরকম বহু জায়গায় স্পুটনিক সেকেন্ড ডোজ ম্যানুফ্যাকচার করতে গিয়ে তারা হোঁচট খেয়েছে। এখন সংক্ষেপে সুমন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, জুলাইতে আমাদের মোটামুটি সামনে যে চোখের সামনে ফিগারটা থাকতে হবে যে রয়েছে, সেটা হচ্ছে অ্যাবাউট 40 লাখ পার ডে। কিন্তু সেখানেও যেখানে আমাদের একটা খুব সাংঘাতিক আক্ষেপ থেকে যাচ্ছে, তুমি রবিবার দিনটাকে খেয়াল করেছো? আমরা এই শিওরে সংক্রান্তিতে এখনো আমরা রবিবার পালন করছি। রবিবার দিন ভ্যাকসিনেশন হয় 12 লক্ষ 15 লক্ষ। তুমি সেকেন্ডারি আরেকটা জিনিস ফলো করো, সেটা হচ্ছে সারা দিনের মধ্যে যখন 3টে বেজে গেলে, 4টের পরে প্রায় সারা দেশে ভ্যাকসিনেশন একেবারে স্লো মোশনে চলতে থাকে, এবং সন্ধ্যে 6টার পরে সারা ভারতবর্ষে কোথাও ভ্যাকসিনেশন হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। কুনাল, আপনি রবিবারের কথা বলছেন, এমনি সাধারণ ফিগার যদি দেখি, 21শে জুন ভ্যাকসিন নিয়েছিলেন 92 লক্ষ মানুষ, আর এখন দিনে গড়ে ম্যাক্সিমাম 30 থেকে 35 লক্ষ, খুব ভালো হলে 40 লক্ষ ডোজ দেওয়া হচ্ছে। মানে এমনিতেই তো প্রায় অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, দেখো এখন হরে দরে ব্যাপারটা কি, যে জিনিসটার সাপ্লাই নেই সেটা তো আমরা দিয়ে উঠতে পারবো না। সুতরাং লেট আস বি রিয়েলিস্টিক। এখন আমরা যখন রাজনৈতিক বিতর্ক করি তখন আমরা গলা শির ফুলিয়ে একরকম কথা বলতে পারি, বাট দ্যাট ইজ নট রিয়ালিটি। আর একটা কথা ইম্পর্টেন্ট বলি, যে এই যে আমরা রাত জেগে দুদিন ধরে কোপা আমেরিকা, ইউএফএ দেখলাম, তাতে কি হলো? আমরা দেখলাম আক্রমণাত্মক ফুটবল ভার্সেস ডিফেন্সিভ ফুটবল। এখন আমাদের একটা অসুবিধে কি হয়েছে, আমাদের মাথার পিছনে রয়েছে সেই আক্রমণাত্মক ফুটবলটা। কি আমরা মনে মনে ভাবছি আমরা জুলাইতে 60 কোটি ভ্যাকসিন দিয়ে উঠেছি, আমরা মনে মনে ভাবছি যে আমি দেশের প্রায় 30%কে ভ্যাকসিনেট করেছি, এবং সেই মতো কিন্তু আমি আমার পলিসিটা অবচেতন মনে আমি করে রেখেছি। সেই মতো আমি ট্যুরিজম খুলে দিচ্ছি, সেই রকম আমি ওপেনিং আপ করে দিচ্ছি, সেই কথাটা মনে রেখে। কিন্তু রূঢ় বাস্তব যে অনেকটা আলাদা,
আলাদা। আমরা মাত্র 8% ভ্যাকসিনেশনে পৌঁছতে পেরেছি। সুতরাং আজকে পৃথিবীতে যারা আক্রমণাত্মক খেলাটা খেলছেন, যেমন এই সোমবার দিন হলে ইংল্যান্ড খেলতে শুরু করবে, তারা বলছে উই উইল লিভ উইথ দ্য ভাইরাস, কারণ হসপিটালাইজেশন কম, মোর্টালিটি কম, আমার 65% ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমি একেবারে 4-6 মেরে খেলতে শুরু করব। কিন্তু আমরা এখনো সেই 4-6 মারার দলের মধ্যে নেই, আমাদের এটা বুঝতে হবে। আমি 8% ভ্যাকসিনেশন নিয়ে সেকেন্ড ডোজ, যে 50-60% ভ্যাকসিনেশন দিয়েছে, তার মেথডটা আমি অনুকরণ করতে গেলে সমূহ বিপদ আছে এই মুহূর্তে। একদম। কুণালদা যে দুটো উদাহরণ দিলেন, একদিকে গ্যালারি শূন্য কোপা আর এক ঠাসা গ্যালারির ইউরো, আমি সেই উদাহরণে আসব, কিন্তু তার আগে দেখাবো যে সবটাই অমিল। কিছুদিন আগে হাসপাতালের বেড পাওয়া যাচ্ছিল না, আর এখন অমিলের সংকটটা কি নিয়ে জানেন? যে হোটেলে ঘর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে বাঙালি, এই হচ্ছে বঙ্গ সন্তান, যারা খুব গোদাভাবে বললে একদম কাছা খুলে বেড়াতে বেরিয়ে গেছেন। এই রাজ্যের ছবিটা, অসচেতনতার ছবিটা আপনাদের সামনে রাখবো। পরিস্থিতি বদলে গেছে। এখন আর ছুটি পেলেই আনন্দে ভাসার জো নেই, কারণ এখনো ওত পেতে বসে আছে করোনা। একটু বেলাগাম হলেই অমনি শিকার। কিন্তু যে দেশে এখনো অবধি 4 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, কোটি কোটি মানুষ করোনার জেরে কাজ হারিয়েছেন, সেখানেই তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই এক শ্রেণীর মানুষ যাবতীয় করোনা বিধি ভেঙে মেতে উঠেছেন উন্মাদনায়। বিধি না মেনেও বিন্দাস। থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, এরকম তো ওয়েভ আসতেই থাকবে। আমরা যদি প্রপার মানে প্রিকশন নিয়ে, প্রোটেকশন নিয়ে আসি, তো মনে হয় না ভয় সেরকম কিছু ব্যাপার আছে। কারণ আমাদের করোনা এমন যে যারা বাড়িতে বসেছে তাদেরও হচ্ছে, যারা আবার এমনও হচ্ছে যারা বেরোচ্ছে না, মানে ঘরে বসে তাদেরও হচ্ছে, আবার বেরোচ্ছে তাদেরও হচ্ছে না। মানে কাজে কার হবে না এটা ভেবে তো সব কিছু কাজকর্ম বন্ধ করে রেখে থাকা যায় না। দীঘা থেকে দার্জিলিং, জয়চণ্ডী থেকে অযোধ্যা পাহাড়, সর্বত্র একই ছবি। সপ্তাহান্তে দীঘায় ভিড় করেছিলেন হাজার হাজার পর্যটক। বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক। দীঘার তুলনায় পর্যটকদের ভিড় কম থাকলেও অসচেতনতার একই ছবি মন্দারমণিতেও। বাঙালির অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন দার্জিলিং, সেখানেও করোনা বিধি উপেক্ষার একই ছবি ধরা পড়েছে। কোভিডের তো ভয় আছে, কিন্তু আমাদের কিছু ভয় করছে না এখন। অসচেতনতার ছবি নদিয়ার মায়াপুরেও। ভক্তদের সমাগম বেড়েছে মন্দিরে, অনেকেই মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকেরা। সামান্যতম করোনা বিধির প্রতি উদাসীনতা আমাদের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। পর্যটকদের প্লাবনের পর অবশেষে শান্তিনিকেতন থেকে দীঘা নিয়ম করা হয়েছে, ঢুকতে গেলে দেখাতে হবে করোনার 2টি ডোজ নেওয়ার সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট। এবিপি আনন্দ। আমি ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে যাব। ডক্টর চৌধুরী, আমি দুটো প্রশ্নে আপনার কাছে আসব। এক হচ্ছে আমাদের সচেতনতা, জেলায় জেলায় ঠিকমতো নাকের ওপরে ঠিক পজিশনে মাস্কটা পরেছেন, এইরকম পরেছেন, মানে হাতের করে গোনা যাবে 100 জনের মধ্যে, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গোটা পৃথিবীতে এখনও কোভিড বলে কোনো অসুখ আছে যেখানে আমাদের দেশে রোজ 720 জন করে গড়ে মারা যাচ্ছেন এখনও, আজকের দিনে দাঁড়িয়ে। আমি বলছি যে এদের দেখলে কে বলবেন, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে জেলায় জেলায় সংক্রমণের যে সংখ্যাটা আমি দেখছিলাম, 12ই জুলাই কলকাতা 65, জেলা অনেকটা ছাড়িয়ে গেছে। উত্তর 24 পরগনা 90, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর কেন বিশেষ করে উল্লেখ করছি আমি পরের প্রতিবেদনে দেখাবো। দার্জিলিং 77, পূর্ব মেদিনীপুর 75, হুগলি 68, অর্থাৎ কলকাতাকে অনেক ছাড়িয়ে যাচ্ছে জেলা। সুতরাং জেলার অবস্থা আরও সঙ্গীন, এবং সবটা অবশ্যই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেও আসে না। অভিজিৎ দা। সুমন, প্রথমেই আমার এই যে দৃশ্য আপনারা দেখাচ্ছিলেন এবং যে দৃশ্যটা আমি এবং আপনি প্রত্যেকেই প্রতি মুহূর্ত দেখতে পাচ্ছি, সেটা দেখতে দেখতে একটাই কামনা হয়। আমরা এখন বাচ্চা ছেলেরাও জেনে গেছে একটা শব্দ বন্ধের কথা, মিউটেশন বলে, এবং আমরা ওই আলফা, বিটা, গামা, ডেল্টা অনেক হিসেব করছি বসে বসে। আমার এখন প্রতি মুহূর্ত মনে হয় যে এই সব হিসেব বন্ধ থাক, মিউটেশন শব্দ যদি আদৌ কোনো কার্যকরী শব্দ হয় এবং প্রাসঙ্গিক শব্দ হয়, তাহলে মিউটেশন একটাই হোক, আমাদের জাতিসত্তার মিউটেশন হোক। আমরা যেন একটু নিজেরা শৃঙ্খলাবদ্ধ থাকার এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা মিউটেশন আসুক যেটা আমাদেরকে ভয় নামক জিনটাকে আমাদের শরীরের মধ্যে
আরো দীর্ঘস্থায়ী করুক এবং আমাদের ভীত সন্ত্রস্ত হয়ে মাস্ক পরে থাকতে বাধ্য করুক। একটাই মিউটেশন দরকার, আমরা যেন সেই মিউটেশনের জোরে, দেখুন আমরা প্রতি মুহূর্ত বলি চীন সারা পৃথিবী জ্বালিয়েছে, কিন্তু আমরা ভাবতে ভুলে যাই যে সারা পৃথিবীকে যদি তারা জ্বালিয়েও থাকে, যে প্রসঙ্গে আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তারা তাদের সেই শৃঙ্খলাবদ্ধ থাকার জোরের উপর দাঁড়িয়ে তারা কিন্তু নিজেদেরকে আত্মরক্ষা করেছে। এই কথাটা বলতে গেলে সারা ভারতবর্ষের এই মুহূর্তে দেশদ্রোহী বলে আমি পরিগণিত হতে পারি, কিন্তু আমরা কেন শিখব না যে তাদের সেই শৃঙ্খলার কথা, তাদের সেই দৃঢ়তার কথা, যার উপর দাঁড়িয়ে তারা দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ কেন কোনো ঢেউয়ের ধাক্কা পেতে হলো না। আর আমরা এবং ইউরোপ যারা শুধু হুল্লোড়ের জিনগুলো নিয়ে পড়ে থাকলাম এবং সেই জিনটাকে যদি পাল্টাতে পারলাম না, এই মিউটেশনটা আমি কামনা করি। ওই আমার বারবার এই মুহূর্তে কি মনে হয় জানেন, ওই নাজিম হিকমতের কবিতার কথা, নাজিম হিকমতের, সুভাষ মুখার্জির নাজিম হিকমতের কবিতায় ছিল বিংশ শতাব্দীতে মানুষের চোখের আয়ু বড় জোর 1 বছর। আমার মনে হয় যে না, আরো অনেক কম একবিংশ শতকে মানুষের শোকের আয়ু, মানুষের অসহায়ত্ব অনুভূতির আয়ু 1 মাসও নয়। না হলে আজকে দাঁড়িয়ে যাদেরকে আমি গতকালই ফিরছিলাম, পরশুদিনই ফিরছিলাম বীরভূম থেকে গাড়িতে করে, তো রাস্তায় দাঁড়িয়ে আমি প্রায় কারুরই মুখে, চায়ের জটলায়, পাড়ার মজলিসে কারুর মুখেই মাস্ক দেখিনি। আমি আঁতকে উঠেছি, আমি বিভীষিকায় আঁতকে উঠেছি, আমি বন্ধু বান্ধবদের টেলিফোন করেছি এবং এই বিভীষিকাটা আমাদের প্রত্যেকের সামনে। আমি একা নই, আপনারা সবাই দেখছেন। আপনি যদি যে কোনো বাইপাস ধরে এগোতে থাকেন, এগুলো দেখবেন যে মানুষ, তো এদেরই তো আশেপাশে বহু মানুষ এই মুহূর্তে মারা গেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করছি, আমি শিওর যে অনেক পাড়ার মজলিসে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে মাস্কবিহীন মুখ নিয়ে তারা অনেক জ্ঞানগর্ভ আলোচনা করছেন যে এটা করতে হবে রে। কোথায় আমরা এত অদ্ভুত, নো ডু গ্যাপ, অর্থাৎ আমরা জানি অথচ আমরা করি না। একদম অদ্ভুত একটা জাতিসত্তার সমস্যার মধ্যে আমি আছি। আমার মনে হয় যে এটাকেই যদি আমরা না পাল্টাতে পারি, ঢেউ তো আসতেই থাকবে এবং ঢেউ আসবে না বা কেন। এই মুহূর্তে আপনি যে গ্রামের কোভিডের দ্বিতীয় প্রসঙ্গের অবতারণা করলেন এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা না যারা শহরে থাকি, নাগরিক মন এবং নাগরিক দৃষ্টি দিয়ে আমরা করোনাটাকে দেখছি এবং আমরা যেটাকে ঢেউ বলে ভাবছি, সেটা কিন্তু গ্রামে, এই যে আপনি পরিসংখ্যান দিলেন, পরিসংখ্যান ভুলে যান, গ্রামের অনেক মানুষ এখনো পরীক্ষা করান না এবং অনেকে ওরকম ভাবে আজকে দাঁড়িয়ে যে দেখবেন আমরা আনক্যালকুলেটেড ডেথসের কথা বলছি, এই আনক্যালকুলেটেড যত ডেথ, এগুলো তো সব হয়েছে ভারতবর্ষের গ্রামাঞ্চলে। গ্রামের মানুষগুলো, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। গ্রামের মানুষ টেস্ট করাতে ভয় পান এবং শ্মশানও পাওয়া যাবে না করোনা হলে পরে, এই চেতনার উপরে দাঁড়িয়ে তারা অনেকেই ঘরে পড়ে থেকেছেন টেস্ট করার নিয়ে, এবং আগামীতে তা ঘটবে না এটাও নয়। তো আমি যেটা বলতে চাইছি, গ্রামগুলো কিন্তু এখনো দিকি দিকি করে করোনার আগুন জ্বলছে। গ্রামের স্ফুলিঙ্গ যখন দীপশিখা হয়ে শহরে আসে, আমরা তাকে ঢেউ বলি। সুতরাং এই ঢেউ, দ্বিতীয় ঢেউ বলুন, তৃতীয় ঢেউ বলুন, এটা একটা প্রলম্বিত প্রলয়ের মধ্যে আমরা আছি। আর আমরা সেটাকে ভীষণভাবে আত্মস্থ করে অদ্ভুত রকমের একটা আত্মরতির খেলায় মগ্ন হয়েছি এবং সেটা চলছে। মাস্ক যদি না পরানো যায় এবং ভারতবর্ষের ভ্যাকসিনের যে গতি, তাতে করে এর হাত থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। কাজেই প্রত্যেককে করজোড়ে মিনতি, দয়া করে মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন। এবং গ্রামাঞ্চলের মানুষকে আরো বেশি করে এটা পড়তে হবে, কারণ এটা শহরের বাবুদের অসুখ, গ্রামের মানুষের নয়। এই ভাবনায় যারা এখনো বুঁদ হয়ে আছেন, তাদের কাছে আরো অনুরোধ, পঞ্চায়েতগুলোকে কাজে লাগাতে হবে, পঞ্চায়েতকে দায়িত্ব নিতে হবে, গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদেরকে এগিয়ে আসতে হবে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক, গাঁয়ের যারা প্রতিদিন গ্রামের মানুষের পাশে থাকেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। গ্রামের প্রতিটা মঞ্চকে কাজে লাগিয়ে গ্রামগুলোকে যদি সুরক্ষিত না করতে পারি, কলকাতা শহর জ্বলবে, দিল্লি জ্বলবে, হায়দ্রাবাদ জ্বলবে, আমরা আবার তাকে ঢেউ বলে অভিহিত করব। কিন্তু আদতে এটা কিন্তু একটা প্রলম্বিত প্রলয়, গ্রামগুলোকে রক্ষা করা ভীষণ জরুরি হয়ে পড়ছে। একদম, অভিজিৎদা বলছেন প্রলম্বিত প্রলয়, পাশাপাশি ওনার আশঙ্কা, তথ্য পরিসংখ্যান যে কথাই বলুক না কেন, গ্রামের ধিকি ধিকি আগুন জ্বলেছে এবং
সেই আগুনের আঁচ অবশ্যই নগর পুরলে দেবালয় কি এড়ায়, অবশ্যই শহরে এসে পৌঁছচ্ছে। যখন শহরে এসে পৌঁছচ্ছে সেটা সংবাদ মাধ্যমে এবং অন্যান্য প্যারামিটার্সে প্রতীয়মান হচ্ছে, এবং তাই নিয়ে আমরা ঢেউ তরঙ্গ বলে লাফালাফি করছি। আসল সমস্যা যেখানে হয়তো চিকিৎসা ব্যবস্থা শেষ বিন্দুটুকু পৌঁছচ্ছে না, সেইখানে ডিটেক্টেড হচ্ছে না, সেখানে আইডেন্টিফাইড হচ্ছে না, সেখানে হয়তো চিকিৎসা হচ্ছে না। নিঃসন্দেহে মারাত্মক আশঙ্কা। আমি ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসব। আমি যদি জেলার তালিকাটা আরেকবার দেখি শ্যামাশিস দা, আমি বলছি যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা খুব চালু টার্ম চলে দীপুদা। দীপুদা কি, যে দীপুদাতে খুব সস্তায় শুটিং হয়, দীঘা, পুরী, দার্জিলিং। তো সেই দীপুদার মতো এখন দেখবেন দুটো জেলা একেবারে এই তালিকার দ্বিতীয় আর তৃতীয়তে চলে এসছে। একটা হচ্ছে দার্জিলিং, হাজার হাজার বাঙালি গিয়ে ঝাঁপিয়েছেন। আরেকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি। সমস্ত উইকডেজে, উইকেন্ডের কথা বাদ দিন, উইকডেজে অবধি ঘর পাওয়া যাচ্ছে না হোটেলে। এবং আমাদের এই শহর সচেতন নাগরিক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি আমরা যা বলি, পার্ক হোটেলে শ্যামাশিসদা দেখছি যে 37 জন এক রাতে গ্রেফতার হচ্ছে, গোটা রাত জুড়ে পার্টি চলছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই বেপরোয়া, মাস্কহীন, অসচেতন মানুষের ভিড়ে চিকিৎসা ব্যবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে, এবং চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদি আর ভ্যালু দেখেন, কেরালাতে কারেন্টলি আর ভ্যালু ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, প্রায় 1-এর কাছাকাছি। এবার আর ভ্যালু কতটার মানে হচ্ছে যে একজন ইনফেক্টেড পেশেন্টের থেকে আরো কজন পেশেন্ট ইনফেক্টেড হবে। এই সেকেন্ড ওয়েভ, তথাকথিত সেকেন্ড ওয়েভ যখন কম ছিল, তখন ন্যাশনাল আর ওয়েভ 0.5-এরও তলায় হয়ে গেছিল। এবার যে মুহূর্তে এই ধরনের অ্যাক্টিভিটি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হবে, তত ওই সংক্রমণের স্পিডটা আবার কিন্তু গ্যাদার করবে, এবং একটা সময় আসবে যে এখন কারেন্টলি পশ্চিমবঙ্গে যে নাম্বারটা একটু কম বলে আমরা একটু আশ্বস্ত হয়ে আছি, সেই নাম্বারটা আবার পিক করতে আরম্ভ করবে। এবং সেকেন্ড ওয়েভের একদম মিডল পয়েন্টে যখন হাইট অফ ইনফেকশন ছিল, তখন আর ভ্যালু ওয়াজ মোর দ্যান 1.38, 1.48, 1.5 এরকম। যেটা আরো ভয়ের সেটা হচ্ছে যে ডেল্টা প্লাস নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গাতে, সেটার কিন্তু এমনিতেই ইনফেক্টিভিটিটা বেশি। সুতরাং তার আবার যদি এই ধরনের, এই দীপুদা বলে যে জায়গাটা আজকে শিখলাম, সেই জায়গাগুলোতে যদি এই ধরনের ডেল্টা প্লাস গিয়ে হানা মারে, তার কিন্তু আরো বেশি তাড়াতাড়ি ইনফেক্টেড হবে। সো ভরসা ছিল একটাই, যেটা আমার সব দাদারা এবং দীপ্তেন্দ্রও বলল, যে ভ্যাকসিন হবে। এবার সমস্যা হচ্ছে ভ্যাকসিন একটা তো, যেটা কুণালদা খুব সুন্দর করে অঙ্ক করে বোঝালো, যে ভ্যাকসিন আমরা ভাবছি একটা ইমপ্রেশনের ভ্যাকসিন আর রিয়ালিটির ভ্যাকসিন। তার সাথে আরেকটা গল্প আছে যে আমরা সবাইকার ভ্যাকসিনেশন ডোজটাও কিন্তু শেষ করছি না, মানে একটা ভ্যাকসিন পেয়ে আছে এরকম লোক প্রচুর হয়ে গেছে, এবং মানুষ আবার একটা ভ্যাকসিন নিয়ে তারপরে আবার একটা ভ্যাকসিন নিতেও চাইছেন না। এটা কিন্তু সোসাইটাল একটা অ্যাপাথি আছে। যেমন ভ্যাকসিনের সাপ্লাইয়ের একটা সমস্যা আছে, অনেক লোক কিন্তু ভ্যাকসিন নিতে চাইছে না। আমি আমাদের হাসপাতালে বলতে পারি, একটা সময় ছিল আমি ভয় পেতাম লোকে ফোন করলে এক্ষুনি বলবে একটা ভ্যাকসিন করিয়ে দে না। আজকে আমাদের হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য লোক কম, দেওয়ার জন্য লোক বেশি। মানে লোকের একটা অ্যাপাথিও হয়েছে আস্তে আস্তে, যে ভ্যাকসিন নিলেও তো করোনা হতে পারে, সুতরাং ভ্যাকসিন নিয়ে লাভ কি। ডক্টর স্বামীনাথন, যিনি WHO চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার, তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যে করোনা ভ্যাকসিন সেল করার সময় বোধহয় ডাক্তাররা একটা ভুল করে ফেলেছিল। ডাক্তাররা একটা আশার আলো দেখিয়েছিল যে করোনা ভ্যাকসিন নিলে করোনা হবে না। আসলে কিন্তু তা নয়। আমাদের প্রথম থেকেই যে কথাটা আমরা বলছি সবাইকে, সেটা আরো জোর দিয়ে বলা উচিত ছিল, যে করোনা ভ্যাকসিন নিলেও করোনা হতে পারে, কিন্তু সেই করোনাটা সিভিয়ার হবে না। আপনি হাসপাতালে যাবেন না, আইসিইউতে যাবেন না, মারা যাওয়ার চান্স অনেক কমে যাবে। একদম। সো এই জায়গাটাতে করোনার ভ্যাকসিনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন নিয়ে লোকে পড়ে আছে, এটাও কিন্তু যথেষ্ট
উদ্বেগের, বিকজ কিছু সায়েন্টিস্ট মনে করেন যে এই সিঙ্গেল ডোজ বা হাফ অ্যাটেড ভ্যাকসিনেশনে কিন্তু মিউটেশনের চান্সটা আরো বেড়ে যাবে। মানে ডেল্টা প্লাসের থেকে ল্যামডা হবে, যদি না অভিজিৎদার হিউম্যান মিউটেশন হয়ে যায়, সেটা বলতে পারছি না। আমি শ্যামাশিস দা সৌমা স্বামীনাথনের কথা বললেন, আমি হুয়েরই মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভানের একটা টুইট করেছেন তিনি, তাতে বলছেন যে এই যারা সম্পূর্ণ ভ্যাকসিন নেননি, ভিড়ের মধ্যে মাস্ক ছাড়া গেছেন, চিৎকার করেছেন, গান গেয়েছেন, করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি সেই সুযোগটা নেবে, এটা বিধ্বংসী। শ্যামাশিস দা? হ্যাঁ, মানে এটা একটা সিরিয়াস ইস্যু আমাদের দেশে, এইটা নিয়ে একদমই কোনো কথা হচ্ছে না। যে আমরা ভ্যাকসিন একটা হচ্ছে যে নাম্বার অফ পিপল ভ্যাকসিনেটেড, সেখানে আমরা ওই ডবল ডোজের কথা বলছি না কিন্তু। ঠিক, একদম। সুতরাং পুরো ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে হবে, এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যে আমি যদি 10% লোককে ভ্যাকসিন দিতে পারি, আমি 10%কে 2 ডোজ ভ্যাকসিন দিই, একদম, রাদার দ্যান আমি মানে প্রচুর লোককে একটা করে ভ্যাকসিন দিয়ে ফেলে রেখে দিলাম। আরেকটা ব্যাপার আছে এখানে, সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভ্যাকসিন যখন দিচ্ছি কাউকে, তখন তাকে একটা কিছু ভাবে কাগজ দেওয়া বা তাকে বলে দেওয়া যে বাবা ভ্যাকসিন নিয়েছো, তুমি ঠিক সময়ে এসে ভ্যাকসিনটা নেবে, কিন্তু ভ্যাকসিন নিলেও তোমাকে মাস্ক পরতে হবে। স্পেশালি আমি দেখছি একটু শহরতলিতে একটা কনসেপ্ট হয়ে গেছে, আমি যেহেতু মানে ডাক্তারি করি, আমাদের সবাই এখানে ডাক্তারি করি, পেশেন্টরা আসেন, ডাক্তারবাবু আমি তো ভ্যাকসিন নিয়েছি, সুতরাং আর মাস্ক পরার দরকার নেই। সো মানুষের মনে এইটা কিন্তু ঢোকাতে হবে যে ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে হবে। মাস্ক আর ভ্যাকসিন একে অপরের সম্পূরক নয়। ঠিক, এটা খুব দরকারি একটা কনসেপ্ট লোককে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তৈরি থাকতে হবে ফর আরো ওয়েভস, মানে আমরা এইটা কখনোই ভাবার গল্প নেই। এবং যেটা সবার প্রথমে আমাদের আলোচনায় আজকে হলো যে ডিফারেন্স বিটুইন ইমিউনিটি, যেটা ন্যাচারাল ইনফেকশন থেকে হচ্ছে, মানে কারোর করোনা হলো, তার একটা ইমিউনিটি তৈরি হলো, সেই ইমিউনিটিটা কতদিন থাকবে, আর ইমিউনিটি কামিং ফ্রম ভ্যাকসিনেশন সেটা কতদিন থাকবে, এবং এই দুটো ইমিউনিটির মাপার গল্পটাও আলাদা। কিন্তু ইমিউনিটির ওপরে বেস করতে গেলে যে অ্যামাউন্টে ভ্যাকসিন ভারতবর্ষে করতে হবে, সেটা বেশ কঠিন একটা কাজ। সুতরাং আমাদেরকে মাল্টিপল ওয়েভের জন্য এখনো মানসিকভাবে তৈরি থাকতে হবে। হ্যাঁ, কিন্তু শ্যামাশিসদার প্রশ্নটা এখানেই যে কারা তৈরি থাকবেন, যারা এই মুহূর্তে দীঘা, মন্দারমণি, পুরী সেখানে বসে ঢেউ গুনছেন, মানে আমি বলছি তাদের কাছে এই ঢেউ সেটা তো সম্পূর্ণ অন্য অর্থে আসছে। কিন্তু কেউ যদি এইটুকু শুনে ভাবেন যে এটা শুধু এই রাজ্যের সমস্যা, এই রাজ্যের বঙ্গ সন্তানরা এমনটা অসচেতন ব্যবহার করছেন, তা নয়, গোটা দেশে এই প্রবণতা। এবং আমার পরের প্রতিবেদনটা দেখাচ্ছে যে সিমলা, কুলু মানালি, নৈনিতাল সমস্ত এইভাবে পর্যটকে ভরে গেছে, যাদের মুখে মাস্কটুকুও নেই। দেখুন, কিছু মানুষের আনন্দ অসংখ্য মানুষের নিরানন্দের কারণ হয়ে উঠতে পারে। এই ছবিগুলি দেশের নানা প্রান্তে চূড়ান্ত অসতর্কতা, অসাবধানতার প্রমাণ। করোনা তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই লাগাম ছাড়া আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা। পর্যটন স্থলগুলিতে সেই আগের মতো জনপ্লাবন, সে দার্জিলিং হোক কিংবা হিমাচল প্রদেশের সিমলা, কুলু মানালি থেকে উত্তরাখণ্ডের ধর্মশালা, প্রায় সর্বত্রই একই ছবি। কেউ গা ভেজাচ্ছে নদী কিংবা ঝর্ণার জলে, তো কেউ মজেছে নৌকা বিহারে, কেউ আবার মাস্কহীন অবস্থায় কেনাকাটায় ব্যস্ত। মানালি যাওয়ার পথে রাস্তায় পর্যটকদের গাড়ির লম্বা লাইন। এর মধ্যে উত্তরাখণ্ডে কাঁওয়ার যাত্রার অনুমতি নিয়েও বিতর্ক তৈরি হয়। গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই ধর্মীয় কর্মসূচি স্থগিত রাখার জন্য সেখানকার সরকারকে চিঠি দেয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। কেন্দ্র ও রাজ্যগুলিকে জারি আইএমএর সতর্কবার্তায় তারা বলে, ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ সবেরই প্রয়োজন, কিন্তু এসবের জন্য আর কয়েক মাস অপেক্ষা করাই যায়। ভ্যাকসিন না নিয়ে কোভিড বিধি ভেঙে জমায়েত করলে কোভিডের তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে উত্তরাখণ্ড সরকার সিদ্ধান্ত নেয় এবছর কাঁওয়ার যাত্রা হবে না। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে টুরিস্ট স্পটগুলিতে পর্যটকদের জনপ্লাবনে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও। कोरोना की वजह से टूरिज्म,
व्यापार, कारोबार ये बहुत प्रभावित हुआ है। लेकिन आज मैं बहुत जोर देकर कहूंगा कि हिल स्टेशन में, मार्केट्स में बिना मास्क पहने, बिना प्रोटोकॉल का अमल किए बिना भारी भीड़ का उमड़ना, मैं समझता हूं एक चिंता का विषय है, ये ठीक नहीं है। এই প্রেক্ষাপটে পর্যটন স্থলগুলিতে বিধিনিষেধ পালনে কিছুটা তৎপর হয়েছে উত্তরাখণ্ড সরকার। নৈনিতাল মুসৌরি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় ৮,০০০ পর্যটককে। এবিপি আনন্দ। আমি এই মানসিকতা বুঝতে অনুত্তমা বন্দ্যোপাধ্যায় মনোবিদ তার কাছে যাব। অনুত্তমা, সাহিত্যে আমাদের পড়তে হতো উইলফুল সাসপেনশন অফ ডিসবিলিফ। অনেক রাজনীতিবিদ অনেক সময় বলে সিলেক্টিভ অ্যামনেশিয়া। আমি বলছি যে বেশি নয়, কয়েক সপ্তাহ আগে প্রতিদিন এই রাজ্যে ১৫০-১৬০ জন মানুষ মারা যেতেন। চেনাশুনো সবকটি পরিবারের স্বজন বিয়োগের ঘটনা ঘটেছে। রাস্তায় বেরোলেই অ্যাম্বুলেন্সের আওয়াজ, হাসপাতালে বেডের জন্য হাহাকার, অক্সিজেন নেই, এই যাবতীয় সংকট। আমি বলছি যে কয়েক সপ্তাহ আগে প্রত্যেককে তার মতো করে সামলাতে হয়েছে, বিপদে পড়তে হয়েছে। আজকে এই যে গোটা দেশের এবং এই রাজ্যের পর্যটক কেন্দ্রগুলোতে এই বিপুল ভিড়, মানুষ রেহাই পাচ্ছে, সেটাই খুব স্বাভাবিক। রেহাই চাইছে, তারা স্বস্তি চাইছে, ঘর থেকে বেরোতে চাইছে। মানসিকভাবে অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে এই মাসগুলো তারা কাটিয়েছেন, এই পর্যন্ত বোঝা গেল। কিন্তু এই বিপদের আশঙ্কাটা, মাস্ক না পরাটা এবং কয়েক সপ্তাহ আগে দুঃস্বপ্নের মতো বেঁচে থাকাটাকে ভুলে যাচ্ছেন কি করে? আমার প্রশ্ন এইখানেই তোমার কাছে। একদম সুমন, এবং আমি প্রথমেই যেটা তোমায় বলবো যে গোটা বিশ্বব্যাপী প্যান্ডেমিক ফ্যাটিগ নিয়ে যে কাজ চলছে, যে রিসার্চ চলছে, সেখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে প্যান্ডেমিক ফ্যাটিগের প্রাথমিক উপসর্গই যদি বলো বা সিমটম বলো বা সাইন বলো বা যাই বলো, ক্যারেক্টারিস্টিকও যদি বলো, সেটা হচ্ছে যে আমরা নিয়মাবলী মানার ক্ষেত্রে একটা অনীহা দেখতে পাচ্ছি, একটা জেনারেল ডিক্লাইন ইন কমপ্লায়েন্স অফ কোভিড প্রোটোকলস। এটা কিন্তু হুও আলাদা করে আইডেন্টিফাই করছে এবং এটা অত্যন্ত সংকটের জায়গা। আচ্ছা, একটু ফিডব্যাক আসছে, একটু যদি সেটা দেখা যায়। তো সেই জায়গাটা যদি আমাদের প্রথমেই ভাবতে হয়, যদি আমাদের সত্যি মানুষের মন এখানে দেখতে হয় সুমন, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ না এই মুহূর্তে একটা দূরের বিপদের জায়গাকে কোথাও দেখতে না পেয়ে সামনের আনন্দকে প্রাধান্য দিচ্ছে। এবং দূরের বিপদের দেখা মানে শুধু আগামীর বিপদ নয়, কিন্তু আমার অতীতের বিপদের স্মৃতিও কিন্তু দূরের করে দিচ্ছে মানুষ। সে কিন্তু যে জায়গাটাকে তার সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে আমার তাৎক্ষণিক আনন্দ, যেন আমি যদি এই গোটা বিষয়টাকে ডিনায়ালে পাঠিয়ে দিই তাহলেই যেন আমি মুক্তি পেয়ে যাব আমার এতদিনের অতিমারির ক্লান্তি থেকে। এবং আমরা তখন আমাদের ব্যক্তি আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের এমন একটা ভাষা নির্ধারণ করে ফেলছি সুমন। আমরা একবার তুমি বলছো যে এই সাময়িক আনন্দটা, মানে আমি বলছি যে এই কিছুদিন আগে যে দুঃস্বপ্নের স্মৃতিটা, সেটাকে আমি মুছে জোর করে এই সামনের আনন্দটা দেখছি, এইরকম। এইটা একটা কারণ। আমাদের এখানে একটা উল্লেখ করার জায়গা আমি রাখবো যে অনেক সময় কিন্তু আমাদের ব্রেনও আমাদের ওইভাবেই প্রায় প্রোগ্রামড হয়ে থাকে, ওয়ার্ড হয়ে থাকে, যে আমাদের খুব তীব্র নেগেটিভ ইনসিডেন্টস, যেটাতে আমরা খুব খারাপ থেকেছি, ও চেষ্টা করে তার মতো করে সেটাকে একটু ধামা চাপা দিতে, যেটা দিয়ে তুমি শুরু করলে, একটা সিলেক্টিভ আমনেশিয়া। কিন্তু তথাপি আমাদের জোর করে না সব একদম ঠিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে ভেবে নিলেই তো সব স্বাভাবিক হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে আমরা কিন্তু যেন কোথাও একটা এমন প্রক্রিয়ার আনন্দে ঢুকছে। আমি আনন্দের ভাষাটাকেও এখানে তুলে আনতে চাইবো সুমন। আনন্দের ভাষা তো এমনও হতে পারতো যে 2-3টে বন্ধু মাস্ক পরে একটা বাড়িতে হয়তো অনেকদিন পরে দেখা করে একটু আড্ডা মারলেন, সেই ভাষাটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কথার আনন্দের, আড্ডার আনন্দের ভাষা নেই। আমরা কিন্তু সবাই মিলে হই হই করে কোথাও গিয়ে হয় ক্রিয়ারত নয় ক্রীড়ারত, আমাদের কোনো সংলাপ নেই। সেইখানেও কিন্তু আমরা একটা এমন বহির্মুখী দায়িত্বজ্ঞানহীন আনন্দের ভাষা দেখছি। আমরা দেখছি না যে এতগুলো মানুষ লোকাল ট্রেন বন্ধ থাকার ফলে তাদের রুজি রোজগারের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি না যে এত স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে কি সংকট চলছে, যে সরকারকে কমিটি গঠন করে ভাবতে হচ্ছে কিভাবে রেজাল্ট সামনে আনা যায়। আমরা এটাও দেখছি না যে এই মুহূর্তে আমি নিজে ক্লিনিক্যাল কাজ করতে গিয়ে শুনছি সুমন, যারা দেশের বাইরে রয়েছেন, এমন অনেক ছাত্র, এমন অনেক মানুষ আমাদেরই দেশের, তারা বলছেন যে আমরা তো ভাবছিলাম হয়তো অগাস্ট এন্ডে আসবো, সেপ্টেম্বরে আসবো, যদি থার্ড ওয়েভ বিরাটভাবে আসে কোনোদিন কি আর বাবা মাকে দেখতে পাবো না। আমরা এদের কারুর কথা ভাবছি না। আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাস্ক ছাড়া যে সেলফিটি তুলছি, যে বন্ধু লাইক দিচ্ছে সে বন্ধু থাকবে কিনা ভাবছি না।
আমি আমার সেলফি তোলাটায় ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে এমন একটা বিপদের মধ্যে সত্যিই দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের যদি সত্যিই দৈনন্দিন জীবনকে কার্যত আবারও যাতে ব্যাহত না হয় সেদিকে তাকাতে হয়, তাহলে আমাদের সতর্কতা নিতেই হবে। এবং আমি আরেকটা কথা একটু সংযোজন করতে চাইবো সুমন, শ্যামাশিসদা বলছিলেন ভ্যাকসিনের কথা। আমি নিজে ক্লিনিক্যালি কাজ করতে গিয়ে দেখছি সত্যি কিন্তু ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে এখনো অনেক অস্বচ্ছ ধারণা রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। আমার মনে হয় সেখানে কিন্তু এটা আমি বলছি হু বা অন্যান্য দেশেও তারা চেষ্টা করছেন, প্যান্ডেমিক অতিমারির ক্লান্তিকে যদি কাটাতে হয় কমিউনিটি বেসড অ্যাপ্রোচ নিয়ে আমাদের মানুষকেই দায়িত্ব দিতে হবে যে তুমি তোমার চারপাশের মানুষের মধ্যে সতর্কতা আনো, একসঙ্গে কাজ করো। কারণ পুলিশ একটা সার্টিফিকেট দেখবেন, দুটো সার্টিফিকেট দেখবেন, তারা কতটা আটকাবেন? আমাদের দেশে তো আমরা দেখছি জাল সার্টিফিকেট বার করেও লোকে বেড়াতে চলে যাচ্ছে, অথচ কোনো একজন মানুষ হয়তো কোনো একটা কারণে এখনো অবধি ওটিপি সেট করে ভ্যাকসিন নিয়ে উঠতে পারেননি। তো এই যে আমাদের চারপাশের পরিস্থিতি, সেখানে আমার মনে হয় আমাদের কিন্তু নিজেদের বুঝতে হবে যে আমার ভালো থাকা, আমার সুস্থতা শুধু এই রোগের ক্ষেত্রে আমার সুস্থতা নয়, আমার ইমিডিয়েট পরিপার্শ্বরা কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে একেবারে ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। এবং আমরা সেকেন্ড ওয়েভ যেভাবে আসতে দেখেছিলাম সুমন, সত্যি কথা বলতে কি এখন ওই বুদ্ধদেবের গল্প মনে পড়ে, বোধহয় কোনো বাড়ি অবশিষ্ট নেই যেখানে কোনো না কোনো নিকট আত্মীয় চলে যাননি বা পরিবারের মধ্যে কেউ চলে যাননি। এটা কিন্তু বেশি দিনের ঘটনা নয়। আমরা যদি আমাদের খুব বহির্মুখী কিছু আনন্দের ভাষাকে জোর করে ফিরিয়ে আনতে গিয়ে আবারও সে বিপদটা ডেকে আনি, তাহলে কিন্তু আমাদের এই আনন্দ আমাদের কত বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, তখন নিজের মধ্যেও কিন্তু অনেক অপরাধবোধ আসতে পারে। আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। ঠিক 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 অনুত্তমার কথা শুনতে গিয়ে আমার মনে হচ্ছিল আমরা প্যাকেজে গানটা ব্যবহার করেছি, খুবই জনপ্রিয় চেনা গান, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। কিন্তু এই গানের সুরের সূত্র ধরে এই স্পিরিটটাকে নিয়ে যারা সচেতন না হয়ে পর্যটন কেন্দ্রে কোনো সুরক্ষা ছাড়া, মাস্ক ছাড়া ভিড় করছেন, তারা হারিয়ে যেতে চেয়েছেন ঠিকই, কিন্তু এর জন্য তিনি বা তার নিকটাত্মীয় পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার বন্দোবস্তটুকু করছেন না। তো এই আশঙ্কাটা মনে আসে। আমি এই এতক্ষণ অবধি অবশ্যই সাধারণ মানুষ তাদের সচেতন না হওয়ার প্রবণতাকে একেবারে তীব্র সমালোচনা করলাম, কিন্তু এর একটা উল্টো পিঠ আছে যেটা নিয়ে আমি বাদশা মৈত্রের কাছে যাব। বাদশা, আমরা সাধারণ মানুষের ওপর দোষ চাপিয়ে দেওয়াটা খুব সহজ, যে সাধারণ মানুষ কেন ভ্যাকসিন নিচ্ছে না, সাধারণ মানুষ খুব অসচেতন, কেন মাস্ক পরছেন না। আমি বলছি বহু মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন একেবারে পেটের তাগিদে। সুপ্রিম কোর্টে সরকারি পরিসংখ্যান, হলফনামা যে তথ্যই দিক না কেন, আসল কথা হচ্ছে ভ্যাকসিনের যথেষ্ট যোগান নেই। আমি এই অফিসে বসে আমার এক সহকর্মী, তিনি নৈহাটিতে নিজের বৃদ্ধা মাকে নিয়ে আজকে 7 ঘন্টা লাইন দিয়ে ভ্যাকসিন পেয়েছেন। আমি বলছি যে ভ্যাকসিনেটেড না হওয়াটা আজকের পরিকাঠামোর সংকটে দাঁড়িয়ে কিন্তু একটা দিকে তো অনীহা আছেই, শ্যামাশিসদা অনুত্তমা যা বলল, কিন্তু পাশাপাশি লাইন দিয়ে 5-6 ঘন্টা 7 ঘন্টা লাইন দিতে হচ্ছে ভ্যাকসিন পেতে। কারণটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে চাহিদা যে পর্যায়ে আছে সেই পর্যায়েও যোগানটা নেই। আমি বলছি মানুষের, একেবারে সাধারণ মানুষের অসহায়তার তালিকাও কিন্তু দীর্ঘ। বাচ্চা, হ্যাঁ, মানে সাধারণ মানুষ নানা ব্যাপারে কনফিউজ। আমি প্রথমেই বলবো যে এটা নিয়ে আমার আগে যারা বললেন তারা প্রত্যেকে এই ব্যাপারে আমার থেকে অনেক বেশি যোগ্য, তাই ওটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, আমি ওনাদের সঙ্গে সহমত। আমি বলবো যে আমাদের মধ্যে একটা কনফিউশন হয়েছে, তখন দুটো ভ্যাকসিনের মধ্যে মধ্যবর্তী সময়টা কি হবে এটা নিয়ে একটা আমাদের মধ্যে কনফিউশন ছিল। ডেটটা, সময়টা বেড়েছে কমেছে, তার থেকে মানুষের এই ভ্যাকসিনের প্রতি একটা প্রশ্ন দেখা দিয়েছে যে এটা আদৌ ইফেক্টিভ কিনা, বা সময়টা বাড়ানো হচ্ছে তার কারণ কি, এটা অমিল বলে। এবং যা আজকে কাগজে আনন্দবাজারে যে পরিসংখ্যান দেখলাম, তাতে যে পরিমাণ ভ্যাকসিন কেন্দ্র সরকারের পাঠাবার কথা আমাদের কাছে সেটা আসেনি, সেটা তুমিও বললে। এবং তার সঙ্গে সঙ্গে যে আমি গ্রাম বাংলা চিত্র যেটা আলোচনা হচ্ছিল, আমি একটু অ্যাড করব, আমার নিজের একটু বিস্তৃত ঘোরাফেরা আছে বলে বলবো যে সব জায়গায় কিন্তু নিতে চাচ্ছে না, এটা এই চিত্র সত্যি নয়। মানুষ লাইন দিয়ে সারাদিন অপেক্ষা করে ভ্যাকসিন পায়নি, ফিরে চলে গেছে। এবং গ্রাম বাংলায় যেটা সমস্যা হচ্ছে, কলকাতা বা যে কোনো শহরে, নগর কেন্দ্রিক অঞ্চলে আমরা যত সহজে একটা ভ্যাকসিন সেন্টার, কয়েকদিন আগেই আমরা ফুটেজ দেখেছি, আমি সরি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে রাত থেকে লাইন দিচ্ছেন, এমনকি রাতে মশার উপদ্রব থেকে বাঁচতে লাইনে মশারি অবধি নিয়ে যাচ্ছেন, এই ছবি দেখিয়েছি। ঠিক ঠিক একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এক্স্যাক্টলি এই চিত্র না থাকলেও কাছাকাছি চিত্র আমার কাছে আছে। তো মানুষ সেখানে চেষ্টা করে না পাওয়ার জন্য, কলকাতা শহরে কি আমি আজকে পেলাম না, কালকে চলে যাওয়াটা আমার পক্ষে খুব সহজ।
বাট গ্রাম মফস্বলে গরিব মানুষের পক্ষে সেকেন্ড ডে থার্ড ডে ওই আবার লাইনে দাঁড়ানো প্রচন্ড কঠিন। তো এখানে যদি আমরা মানে শুধু ডাক্তাররা তো এখানে কিছু করতে পারবে না, তারা প্রচন্ড পরিশ্রম করছেন, প্রচুর ডাক্তার প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু সাধারণ লোক এবং রাষ্ট্র তারা যদি সমবেতভাবে এগিয়ে না আসে এবং এই প্রত্যেকটা মানুষকে আনার ব্যবস্থা, মানে শুধু বললে হবে না যে তোমরা চলে এসো, কি করে আসবে তারা, তাদের আর্থসামাজিক অবস্থা কি, তারা আসার মতো অবস্থায় আছে কিনা, একদিন ফেল করলে সেকেন্ড ডে তারা সেখানে পৌঁছতে পারবে কিনা, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এবং বিভিন্নভাবে রাষ্ট্রর নানা এই যে উত্তরপ্রদেশে যে ধর্মীয় সম্মেলনে যে অনুমতি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে নানা জমায়েত, এবং যেটা পুরী দীঘায় দেখেছি আমরা, এটা কিন্তু মানে আমি সবসময় বলি ঠিক আনন্দ করতে যাওয়ার থেকে বেশি হুল্লোড় করতে যাচ্ছে মানুষ। আনন্দ করতে পারে, এই লকডাউন সিচুয়েশনে আমরা সবাই ক্লাস্ট্রোফোবিক হয়ে যাচ্ছি, আমরা একটু আনন্দ করতে পারি, বাট হুল্লোড় মানে কিন্তু আনন্দ নয়। হুল্লোড় করতে গিয়ে যেটা অনুত্তমা বললো যে আমি অত্যন্ত স্বার্থপর হয়ে পড়ছি, এবং যেটা একটা সামাজিক ব্যাধি আমার কাছে মনে হচ্ছে যে আমার ভালো থাকাটা, আমার খারাপ থাকাটা শুধু আমারই, কিন্তু আমি যে আরেকটা লোকের বিপদের কারণ হতে পারি আমি একবারও সেটা ভাবছি না। এই না ভাবাটা সমাজের বিভিন্ন দিক থেকে আমার মধ্যে জারিত হচ্ছে, এইটা নিয়ে আমার কাছে মানে অনুত্তমাদের মতো মানুষ যারা কাজ করছেন তাদের ভাবতে বলবো। আর তার সঙ্গে সঙ্গে বলবো মাস্ক নিয়ে যে কথাটা হচ্ছে, এটা নিয়ে আমি ভুক্তভোগী সব থেকে বেশি, কারণ আমি একটা পেশায় আছি যেখানে যখন শুটিং চলে তখন আমাকে মাস্ক খুলে অভিনয় করতে হয়, বাকিরা মাস্ক পরে থাকেন। কিন্তু সমস্যা যেটা বা রাস্তাঘাটে আপনারা দেখবেন মাস্ক লোকে পড়তে পারছে না, নামিয়ে নিচ্ছে, কেন না কষ্ট হচ্ছে। কষ্ট হওয়াটা কিন্তু ফেলে দেওয়ার নয়, একটা মোটা মাস্ক কানে ব্যথা হচ্ছে, অনেকক্ষণ পরলে শ্বাসকষ্ট হচ্ছে, তার থেকে যদি আমরা প্রস্তাব এটা যে সার্জিক্যাল মাস্ক যেটা তুলনামূলক লাইট এবং অনেকক্ষণ পরা যায়, যদি একদম সরকার থেকে প্রত্যেকের ঘরে ঘরে যারা অ্যাফোর্ড করতে পারেন না সার্জিক্যাল মাস্ক প্রত্যেকে 2টো করে যাতে পড়তে পারেন এবং তারপর যাতে পুলিশ বাধ্য করে যে পড়তে হবে, তাহলে কিন্তু মাস্ক পরে যে সুবিধাটা আমরা পেতে পারি সেই অ্যাডভান্টেজটা পাবো। কিন্তু শুধু মাস্ক পরতে বললে আমরা এটা সাকসেসফুল হব না, কারণ মাস্ক লোকে ঘন্টার পর ঘন্টা পড়তে পারছে না, যারা কাজ করছে ফিজিক্যাল লেবার দিয়ে কাজ করছে তারা করতে পারছে না। আরেকটা কথা আমাদের ভাবা হচ্ছে যে এই মুহূর্তে যে কত ছাত্র স্কুল ড্রপ আউট, যারা মানে তারা স্কুলে হয়তো ফিরবে না, অনেকের মাথা থেকে শিক্ষাটা চলে গেছে, তারা পড়তে ভুলে গেছে, লিখতে ভুলে গেছে, এবং এই যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা তার অসম্ভব খারাপ অবস্থায় আছে। রাষ্ট্র যদি এটা করে সিম্প্যাথেটিক্যালি ভাবে, মানে কোন রকম আইন দিয়ে চাপিয়ে দিয়ে নয়, মানবিক ভাবে যদি ভাবে, আরো যেই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে সমাজের সমস্ত স্তরের মানুষ এবং রাষ্ট্রের যতগুলো কি বলবো এজেন্সি, যতগুলো যা পরিকাঠামো আছে, এই সবটা নিয়ে যদি আমরা মানুষের পাশে একটু মানবিক ভাবে দাঁড়াতে না পারি, তাহলে শুধু আমরা নিদান হেঁকে দিয়ে শুধু আমরা অর্ডার করে কিন্তু এই লড়াইটা লড়তে পারবো না। ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব এবং যারা রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের একটু মানবিকভাবে ভ্যাকসিনের যোগান দিয়ে এবং ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আমি এটাও বলে শেষ করবো যে এটা খোঁজ করলে দেখতে পাবেন যে বিভিন্ন অঞ্চলে এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারেও একটা কার সেখানে কি বলবো কে রেফার করেছে, গ্রাম বাংলায় কিন্তু এটা একটা এই চিত্র দেখা যাচ্ছে। এতে কিন্তু একটা সামাজিকভাবে একটা অসন্তোষ তৈরি হচ্ছে এবং দেবাঞ্জনদের মতো ঘটনা ঘটাতে আরো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যারা ভ্যাকসিন ক্যাম্পগুলো অর্গানাইজ করছিল তাদের কিন্তু সমস্যা হচ্ছে। তাই সরকার যদি সার্বিকভাবে এগিয়ে আসে এবং আমাদের মতো সাধারণ মানুষ আমরা যদি ওই আমার কথা এবং পাশের লোকটার কথা যদি একটু ভাবি, তাহলে ডাক্তাররা যে অক্লান্ত পরিশ্রমটা করছেন সেটাকে আমরা একটা দিকে নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের আগামী দিনে চোখের জল ফেলা ছাড়া কারো আর কোনো হাতে কিছু অবশিষ্ট থাকবে না। একদম ধন্যবাদ বাচ্চা। আমি বলছি আমি 100% একটা জায়গায় একমত। বাচ্চা যেরকম বলছিল যে ফতোয়া দিয়ে শুধুমাত্র হবে না, তার কারণ রাষ্ট্রের দায়িত্ব থেকে যায় এবং সেই দায়িত্ব সব থেকে গুরুত্বপূর্ণ যে মাস্ক পরুন, তিনি সত্যি ব্যয়ভার বহন করতে পারছেন কিনা এবং নির্দিষ্ট সময়ের পরে সেই মাস্ক পরিবর্তন করার সামর্থ্য তার আছে কিনা সেদিকেও অবশ্যই, সেই দিক থেকে শুরু করে ভ্যাকসিনেশন অবধি রাষ্ট্রের দায়িত্ব সব থেকে বেশি। স্কুল ড্রপ আউটের কথা বাচ্চা বলছিল, আমি কিছুদিন আগেই শুনছিলাম কলকাতার কোনো প্রত্যন্ত গ্রামের নয়, কলকাতার স্কুলের ক্লাস 9-এর এক ছাত্রী, বাবা মার সম্মতিতে তার বিয়ে হয়ে গেছে, প্রথম হয়েছিল মেয়েটি, সম্ভাবনা ছিল, 18 বছর বয়স হয়নি, কিন্তু তাতে কিছু যায় আসেনি। আমি বলছি পুলিশ এবং তাকে উদ্ধার এ তো পরের গল্প, কিন্তু আমি বলছি কোথাও এই কোভিড আমাদের সোশ্যাল স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ভাঙছে ভবিষ্যতের গবেষণা হয়তো বলবে, কিন্তু এই মুহূর্তে সতর্ক এবং সচেতন না হলে অন্ধকার সামনে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একেবারে নিশ্চিত করে বলছে যে থার্ড ওয়েভ অবশ্যম্ভাবী।
দীপ্তেন্দুদা খানিকক্ষণ আগে বলছিলেন যে পুজোর আগেই সেটা চলে আসতে পারে। এখন কথা হচ্ছে যে পুজো তাহলে কি হবে? গত বছরের পুজো নিঃসন্দেহে নজিরবিহীন এবং সরকার এবং আদালতের গাইডলাইন মেনে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় ছবি আমরা গত বছর দেখেছি। কিন্তু এবার ফোরাম ফর দুর্গা উৎসব তারা আজকে প্রস্তাব পেশ করলেন যে এই পরিবর্তিত সময়ে কিভাবে দুর্গাপুজো করা যায়। আমি প্রথমেই দেখে নেব এই প্রতিবেদনে তাদের প্রস্তাবগুলো ঠিক কীরকম। এই ছবি এখন উধাও। করোনার ভয়ঙ্কর আগমনের পর থেকে আগমনের মজাটাই যেন কিছুটা উবে গিয়েছে। এরই মধ্যে আসছে আরেকটা পুজো। এবছর অক্টোবরের 6 তারিখ মহালয়া, ষষ্ঠী 11ই অক্টোবর, দশমী 15ই অক্টোবর। আর সবচেয়ে আশঙ্কার কথা হলো আইআইটি কানপুরের গবেষকদের ভবিষ্যৎবাণী বলছে অক্টোবর ও নভেম্বরের মধ্যে ভারতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ। অর্থাৎ পুজোর সঙ্গে করোনার সংঘাতের ফের জোরালো আশঙ্কা। তাহলে কি হবে এবারের দুর্গাপুজোর? এই পরিস্থিতিতে করোনা বিধি মেনেই পুজো আয়োজনে উদ্যোগী হচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব। সদস্য পুজো কমিটিগুলির উদ্দেশ্যে 14 দফার গাইডলাইন জারি করেছে তারা, যার মধ্যে অন্যতম গতবারের মতো এবারও খোলামেলা মণ্ডপ তৈরি করতে হবে যাতে বাইরে থেকে প্রতিমা দর্শন করা যায়। ক্লাব সদস্য, শিল্পীরা, ঢাকি, পুরোহিত সবার ভ্যাকসিনেশন করাতে হবে। মেনলি যেটা আমাদের বক্তব্য, গত বছরে কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়নি দুর্গাপুজোর সময়, এই বছরে কিন্তু ভ্যাকসিন আমরা দিতে পারছি। আমাদের পুজোর সাথে যারা সরাসরিভাবে যুক্ত ক্লাব সদস্যা এবং পুরোহিত থেকে শুরু করে ঢাকি, ইলেকট্রিশিয়ান, ডেকোরেটর সবাইকে মিনিমাম 2টো ডোজ অন্তত যেন পুজোর আগে নেওয়া যায়, কারণ এখনও পুজো প্রায় 90 দিনের কাছাকাছি বাকি। অন্যান্য প্যারামিটারের মধ্যে যেটা আমরা বলছি, এবারও খোলামেলা মণ্ডপ করতে বলছি। ওপর পুরো খোলা থাকবে, চারদিক খোলা থাকবে, একসাথে যাতে মানুষ ঢুকতে না পারে তার ব্যবস্থা করব। সদস্য পুজো কমিটিগুলির উদ্দেশ্যে ফোরামের তরফে আরও যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি হলো দর্শকরা যাতে শুধুমাত্র সন্ধ্যের পর না এসে সারা দিন ধরে প্রতিমা দর্শন করেন তার জন্য প্রচার চালাতে হবে। প্যান্ডেলে প্রবেশের পথ দীর্ঘ করতে হবে যাতে দর্শকদের অনেকটা পথ ঘুরে আসতে হবে, ফলে বজায় থাকবে সামাজিক দূরত্ব। দর্শকরা যাতে মাস্ক পরে প্যান্ডেলে আসেন সেদিকে নজর দেওয়া এবং তাদের স্যানিটাইজার দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। পুষ্পাঞ্জলি সন্ধি পুজোর সময় দূরত্ববিধি বজায় রাখতে হবে। করোনা আবহে সচেতনতা না মানলে যে বিপদ অবধারিত তা মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকেরাও। থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ সবটাই আমাদের হাতে, যে দয়া করে মাস্কটা ঠিক মতন পরুন। আমাদের আজকে যা দিন এসছে সেখানে কিন্তু প্রত্যেকে মানুষের দায়িত্ব নিতে হবে আশেপাশে লোকদের মাস্কটা ঠিক করে পরিয়ে দিতে। এখন প্রশ্ন হলো, আশঙ্কা সত্যি করে কি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে করোনা, নাকি দুর্গতি নাশিনী আসার আগেই নাশ হবে মারণ ভাইরাসের? সঞ্চয়ন মিত্র, সন্দীপ সরকার, ঝিলাম করঞ্জাই, এবিপি আনন্দ। আমি এবার ফোরাম ফর দুর্গোৎসবের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে এক্সিকিউটিভ কমিটির সদস্য পার্থ ঘোষের কাছে আসব। পার্থবাবু, নিঃসন্দেহে সামনে বিপদ, সমস্ত গবেষণা, চিকিৎসকরা প্রত্যেকে তাই কথা বলছেন, কিন্তু দুর্গাপুজোকে ঘিরে মানুষের যে আবেগ, তারও তো একটা মানে মনস্তাত্ত্বিক সেই আবেগের যে ঢেউ, তাতে মানুষ নিয়মবিধি মানবে তো? প্রশ্নটা এইখানে যে মানুষের যখন ঢল নামবে তখন ওই 6 ফুটের দূরত্ববিধি, মাস্কের নজরদারি কিংবা স্যানিটাইজার দেয়া, এই নিয়মবিধি অসংখ্য মানুষ যদি রাস্তায় নামেন তাদের ওপরে প্রয়োগটা কিন্তু বাস্তবসম্মত নয়। মানে বলছি যে কোনো একটি পূজা কমিটি তারা রাউন্ড দ্য ক্লক কত স্বেচ্ছাসেবক রাখতে পারেন, তাদেরও তো লিমিটেশন আছে। তো এইখানে সমাধান সূত্রটা ঠিক কী বলে আপনার মনে হয় পার্থবাবু? সমাধান সূত্র অ্যাকচুয়ালি গত বছর আমরা যে পুজোটা করেছিলাম করোনা মহামারীর সময়ই করেছিলাম একদম। তখন আমরা যে জিনিসটা করেছিলাম, মাস্কটাকে বাধ্যতামূলক করেছিলাম। যে মানুষ মাস্ক পরে আসেনি তাকে আমরা সরিয়ে দিচ্ছিলাম, তাকে বাধ্য করছিলাম মাস্ক পরতে। আর যারা মাস্ক হয়তো অনেকেরই ছিল না তাদের আমরা মাস্ক দিয়েছি, যার জন্য পুজোতে করোনা আক্রান্ত সংখ্যা একেবারেই নগণ্য ছিল। এটাই আমাদের অ্যাচিভমেন্ট গত বছরের পুজোতে। এবছরও আমরা মাস্ক তো অবশ্যই আছে। দ্বিতীয়ত আমাদের যা সুবিধা হয়েছে, গত বছর যে টিকাকরণটা ছিল না, এখন ভ্যাকসিন আমাদের অনেকেই নিয়ে নিচ্ছে। বিশেষ করে আমাদের পুজো কমিটির মধ্যে যারা ইনভলভ আছি তাদের বহুদিন আগে থেকেই বলা হয়েছিল যে 2টো ডোজ ভ্যাকসিন যেন সবাই নিয়ে নেয়। পুজোর সাথে জড়িত পুরোহিত, মানে আমাদের নাগালের মধ্যে যারা আছে, নাগালের মধ্যে যারা নেই তারা হলো ঢাকি, যারা পুজোর 3-4 দিন আগে আসে, তাদেরও আমরা ভ্যাকসিন করিয়ে দেবো। তারা হয়তো 2টো ডোজ পাবে না, 1টা ডোজ পাবে, কিন্তু তাদের সাথে আমাদের এখন নিত্য নৈমিত্য যোগাযোগ আছে। তাদের বলে দেওয়া হচ্ছে তোমরা যদি পারো ভ্যাকসিনটা নিয়ে নাও। এখন ভ্যাকসিন একটা আমাদের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার। কিন্তু আপনি পার্থবাবু যেহেতু আগের বছরের তুলনাটা টানলেন, আগের বছর আদালতের একটা নির্দেশ ছিল
সেই নির্দেশ শেষ মুহূর্তে সরকার বদ্ধপরিকর হয় সেই নির্দেশ পালনে, এবং সবথেকে বড় কথা বিস্ময়করভাবে মানুষ ভয় হোক ঘটনার অভিঘাতে হোক ভীষণ সচেতন ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আমি আবার সেই আগের প্রশ্নটাই বলবো যে যদি বেশি সংখ্যক মানুষ রাস্তায় নামেন সেইখানে বিধিনিষেধ পালনের ক্ষেত্রে পূজা কমিটির পক্ষে কাজটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে পারে, সেইটা কিভাবে ভাবছেন? না, গত বছর যেটা হয়েছিল ট্রেন চলেনি বলে লোক সংখ্যা খুব একটা বেশি ছিল না, একদমই ছিল না। মানে আমরা যে ধরনের ক্রাউড দেখে অভ্যস্ত আগেরবার, সেই ব্যাপারে কিন্তু আমরা অনেকটাই রিল্যাক্স ছিলাম। কিন্তু তাও লোকে এসছে এবং তাদের আমরা যা বললাম যেটা শুরুতেই, যে মাস্ক যারা পরেনি তাদের মাস্ক পরাতে বাধ্য করেছি, এবং এটা আমাদের কিন্তু নিজেদের দোষ। আজকে আমার পাশ দিয়ে যদি কেউ মাস্ক না পরে ঘুরে বেড়ায়, আমরা কিন্তু তাকে কিছু বলি না। আমরা যদি বলি আপনি মাস্কটা পরুন, নাকের ওপরে পরুন। আমরা ফোরাম ফর দুর্গোৎসব থেকে জুলাই মাসের 90টা বাজারে আমরা রীতিমতো ক্যাম্পেইন করেছিলাম, ক্রেতা এবং বিক্রেতা। আমাদের প্রায় 70-80 জন ছেলে একটা মার্কেটে ঘুরে বেরিয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতাকে নাকের ওপরে মাস্ক পরতে বাধ্য করেছিলাম। এই জিনিসটা যদি আমরা না করি, আমরা বললাম যে লোকটা পাশ দিয়ে চলে গেল, আমি কিছু বললাম না। আমরা গত বছর পুজোর সময়তেও দেখেছি যারা মাস্ক পরে আসেনি তাদের যখন বলছি তারা কিন্তু লজ্জা পাচ্ছে। একদম আমরা হয় ভয়ে বলি না বা আমরা এড়িয়ে যাই। আমরা যদি জিনিসটা বা দায়িত্বটা কিন্তু আমাদেরও আছে, আমরা যদি এই দায়িত্বটাকে এড়িয়ে যাই তাহলে কিন্তু এই জিনিসটা চলতেই থাকে। একদম পার্থবাবু চমৎকার একটা কথা বলেছেন যে এটা শুধু রাষ্ট্র এবং নাগরিকের বিষয় নয়, প্রত্যেকের একটা সামাজিক দায়িত্ব আছে নিজেকে, এবং সেই দায়িত্বশীল ভূমিকা সমাজের মধ্যেও সেটাকে প্রসারিত করতে হবে, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। আমি আমার প্রত্যেক অতিথির কাছে আমি একটা এই অনুষ্ঠানের শেষ প্রান্তে ওয়ান লাইনারের জন্য আসবো, কিন্তু তার আগে পরের প্রতিবেদনটা সেটা হচ্ছে অঙ্কের হিসেবটা বলছে প্রতিশ্রুতি কি ছিল যে ডিসেম্বরের মধ্যে এই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিনেটেড করতে হবে, কিন্তু সত্যি এই যে মেরে কেটে আর 5 মাস বাকি আছে তাতে এই লক্ষ্য পূরণ সম্ভব? দেখুন তো হিসেব কি বলছে। গত বছরের 30শে জানুয়ারি ভারতে প্রথম তাঁর শরীরেই করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। কেরলে ত্রিশুরার বাসিন্দা সেই তরুণী ফের করোনা আক্রান্ত। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের। আর ভারত যখন ফের একটা ভয়ঙ্কর ঢেউয়ের মুখে দাঁড়িয়ে, তখন সবার একটাই প্রশ্ন, ভ্যাকসিনেশন দ্রুত গতিতে এগোচ্ছে কোথায়? দুর্গাপুরের বাসিন্দা প্রভাত মুখোপাধ্যায়। তার দাবি প্রথম ডোজ পাওয়ার পর 100 দিন পেরিয়ে গেলেও এখনো দ্বিতীয় ডোজ পাননি। আমাদের ভ্যাকসিন নেওয়া হয়েছিল 22শে মার্চ, আজকে 104 দিন চলছে, তবুও কোনো আমাদের কাছে মেসেজ যায়নি। ওনারা বলছে মেসেজ না দিলে যেতে পারবো না। পরিসংখ্যান বলছে ভারতে 18 ঊর্ধ্ব মানুষের সংখ্যা প্রায় 94 কোটি, অর্থাৎ 2টি করে ডোজ নিতে লাগবে 188 কোটি ভ্যাকসিন। মঙ্গলবার রাত 9টা পর্যন্ত সরকারি কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী দেশে ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন মাত্র 7,47 লক্ষ মানুষ, অর্থাৎ মাত্র 8% সামান্য বেশি। কেন্দ্রীয় সরকার দাবি করেছে ডিসেম্বরের মধ্যে ভারতের সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দিয়ে দেবে। বর্তমানে দৈনিক যে হারে ভ্যাকসিন দেয়া হচ্ছে তাতে বাকি জনসংখ্যাকে এবছরের মধ্যে ভ্যাকসিনের 2টি ডোজ দিতে হলে এখন থেকে প্রতিদিন অন্তত 83.5 লক্ষ ভ্যাকসিন দিতে হবে, যেখানে গত 24 ঘন্টায় ভ্যাকসিন দেয়া হয়েছে 36,37,000 জনকে। এই পরিস্থিতিতে কোন জাদুমন্ত্রে দেশবাসীকে ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন দিয়ে ফেলবে কেন্দ্র? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমি ডেফিনিট যে এটা এবছরে আমরা সবাইকে ভ্যাকসিন দিতে পারবো না। আমাদের যে পপুলেশন, সেই পপুলেশনকে দিতে গেলে ডেইলি আমাদের নিয়ারলি মোর দেন 50 lakhs থেকে 1 crore মধ্যে রিচ করতে হতো। এই ক্যালকুলেশনটা করলে দেখা যাচ্ছে যে আমরা নেক্সট ইয়ারের মার্চ এপ্রিলের আগে সবাইকে ভ্যাকসিনেট করতে পারছি না। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আমেরিকায় এখনো পর্যন্ত করোনা ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন প্রায় 48% মানুষ। ইংল্যান্ডে সংখ্যাটা 52%। করোনা একদা কার্যত ছাড়খাড় হয়ে যাওয়া ইতালিতে ভ্যাকসিনের 2টি ডোজ পেয়ে গেছে প্রায় 40%। কিন্তু কোউইন অ্যাপ অনুযায়ী ভারতে সেই সংখ্যাটা এখনো অবধি মেরে কেটে 8%। সব বিশেষজ্ঞ এক সুরে বলছেন একমাত্র ভ্যাকসিনের জোড়া ডোজই করোনার হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু প্রশ্ন হলো ভ্যাকসিন কোথায়? ঝিলম করঞ্জাই, মনোজ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দিয়ে অসংখ্য মন্তব্য আসছে। আমি দ্রুত কয়েকটা মন্তব্য দেখে নেওয়ার চেষ্টা করব। রাজীব সেনগুপ্ত তিনি লিখছেন, মানুষকে সাবধান হওয়ার পরামর্শের পাশাপাশি সরকারকেও সতর্ক করুক IMA, নয়তো আবার শুধু অক্সিজেনের অভাবেই মারা যাবেন বহু মানুষ।
মুর্শেদা খাতুন লিখছেন, মানুষ যদি বারবার একই ভুল করে তাহলে তো মাসুল দিতেই হবে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, সতর্কতা ও সুরক্ষা বিধি মেনে চলাই বাঁচার একমাত্র অবলম্বন। পৌলমী বসু লিখছেন, কোনো সরকারের হাতেই মানুষকে নিয়ন্ত্রণ করার কোনো যন্ত্র নেই। সাধারণ মানুষের ধারণা দুটো ভ্যাকসিনের পর লাগাম ছাড়া হওয়াই যায়। আকাশ সাহা লিখছেন, দীঘা মন্দারমণিতে যা লোক হচ্ছে দেখে মনে হচ্ছে করোনা ছুটিতে গেছে। ইন্দ্রজিৎ মাইতি লিখছেন, আমাদের আরও বেশি সচেতন হতে হবে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য। দিব্যেন্দু পাল লিখছেন, তৃতীয় ঢেউয়ের আগে কেন্দ্র ও রাজ্যকে স্বাস্থ্য পরিকাঠামো সমস্ত রকমভাবে উন্নয়ন করতে হবে, না হলে দ্বিতীয় ঢেউয়ের থেকেও ভয়াবহ অবস্থা দেখা দেবে। আমি এখানে আরও একবার বলবো যে দায়িত্ববোধের কথা হচ্ছে এবং দায়িত্বের কথা হচ্ছে। আমরা মনে করেছি যে আজকের দিনে দাঁড়িয়ে, এই 13ই জুলাই দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানটা আপনাদের সামনে আমাদের প্রত্যেকের ভালো থাকার জন্য, প্রত্যেককে ভালো রাখার জন্য করা অত্যন্ত জরুরি। আমি এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে প্রত্যেক অতিথির কাছে যাব একেবারে অর্ডারে, যে একেবারে ওয়ান লাইনার, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের ঠিক কী করা উচিত ওই তৃতীয় ঢেউয়ের অভিঘাত থেকে বাঁচতে। আমি প্রথমে ডক্টর দীপ্তেন্দ্র সরকারের কাছে যাব। আলোচনায় যেটা উঠে এসছে সেটাই শেষ কথা, অর্থাৎ আপনি সুযোগ যদি পান ভ্যাকসিন নিন, গুণ বিচার করবেন না আপনাকে কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সবই 70 থেকে 80% প্রোটেকশন দেয়। আর যে ভ্যাকসিনটা 100% মিক্স অ্যান্ড ম্যাচ, আগে একটা ভ্যাকসিন নিয়েছি পরে অন্য না, এখনো পর্যন্ত যা এভিডেন্স আছে, এভিডেন্স যদি পরে বদলে যায় আমরা আবার বদলে যাব, কিন্তু এই মুহূর্তে যা যা এভিডেন্স আছে এখনো মিক্স অ্যান্ড ম্যাচ ইজ নট অ্যালাউড, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আর ফাইনাল কথা মনে রাখবেন, যে জিনিসটা আমরা জানি যে কমপ্লায়েন্সে প্রবলেম আছে, কিন্তু 60 থেকে 80% মানুষ যদি মাস্কটা ঠিক করে পড়ে তাহলে কিন্তু সংক্রমণ 90 থেকে 95% নাবে। তার সাথে যদি ভ্যাকসিনেশন দেয়া চলতে পারে তাহলে কিন্তু আমরা বেরিয়ে আসব। আর আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, এটা প্যান্ডেমিক, মানে ইটস আ গ্লোবাল ইভেন্ট, এবং যেতে গেলেও এটাকে গ্লোবালি যেতে হবে। যত ভ্যাকসিনেশন ডিলেড হবে তত একটা মিউটেন্ট স্ট্রেন আসবে, এত দিনের লড়াই করা ভ্যাকসিনটাকে রেজিস্ট্যান্ট করে দেবে, আবার যুদ্ধটা ফেরত চলে যাবে গত বছরের 16ই ডিসেম্বরে। সুতরাং সরকার, রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনেশন একেবারে। অর্থাৎ দীপ্তেন্দ্রদা বলছেন যে এই ভ্যাকসিনের ক্ষেত্রে অন্তত ককটেল কার্যকর নয়। আমি কুণালদার কাছে যাব। সুমন, প্রথমত রাষ্ট্রের কথা বলি যে আমি এখানে রাজনীতি আনতে চাই না, কিন্তু ভারতবর্ষকে যদি এই প্যান্ডেমিকের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হয় তাহলে একটা দেশ হিসেবে দাঁড়াতে হবে। ভারতবর্ষ যদি 30টা টুকরো হিসেবে এই প্যান্ডেমিকের সামনে দাঁড়ায় তাহলে আমাদের কপালে অনেক দুঃখ, অনেক দুর্গতি আছে। প্রথম ওয়েভে আমরা দেখেছিলাম একটা ন্যাশনাল লকডাউন, দ্বিতীয় ওয়েভে আমরা দেখলাম যে ভারতবর্ষ 30টা রাজ্য 35 রকমভাবে এটার মোকাবিলা করলো এবং তার প্রায় 40 রকমের পলিসি চোখে এলো। এবং সব থেকে আজকে সন্ধেবেলা ভারতবর্ষের 10 লক্ষ ডাক্তারের মতো একজন অতি সামান্য ডাক্তার হিসেবে মনটা খুব ভারাক্রান্ত হলো যখন দেখলাম যে একজন নন মেডিকেল ব্যুরোক্র্যাট আমাদের দেশের থার্ড ওয়েভের প্রাক্কালে দাঁড়িয়ে করোনা সম্বন্ধে আমাদের ন্যাশনাল ব্রিফিং দিচ্ছেন। তখন মনে হলো না যে আমাদের বাকি ডাক্তারগুলোর কি হলো দেশে, কাগজে কি বিজ্ঞাপন দিয়ে খুঁজে বার করতে হবে যে একজন ডাক্তার পাওয়া যায় কি না যারা আমাদের এই করোনা নিয়ে আমাদের দেশের 130 কোটি মানুষকে 2-4টে ভালো ভালো কথা বলতে পারে। এইটা আমার একটা প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন যেটা বলবো, যে ভ্যাকসিনটা আমাদের রাজনৈতিক পাঞ্জা খেলার ব্যাপার নয়। আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তারা সমস্ত মানুষের কাছে এসে সৎভাবে বলুন যে কি রেটে ভ্যাকসিন দেওয়া হবে, কবে তারা ভ্যাকসিন পাবে, তাদের ডোজগুলো ঠিক করুন। এখন যদি কমপ্লিটলি একটা অসংলগ্ন, একটা ডিসরাপ্টেড ভ্যাকসিনেশন হয় সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক হবে এবং আমরা কেন্দ্র রাজ্য সমস্ত সংঘাত, সমস্ত তরজা ভুলে গিয়ে যে দেশ চাঁদে পৌঁছেছে, যে দেশ মঙ্গল গ্রহে পৌঁছেছে, সে দেশ একটা নুয়ান্সড পাবলিক হেলথ অ্যাপ্রোচ নিতে পারে।
আপনি আমাদের এই হাড় বের করা স্বাস্থ্য পরিকাঠামোর উপর নির্ভর করে আমরা একটা প্যান্ডেমিকের মোকাবিলা করতে পারবো না। আমাদের মোকাবিলা করতে গেলে সৎভাবে সংগঠিতভাবে একটা জনস্বাস্থ্য মুভমেন্টকে আজকে গড়ে তুলতে হবে, যেখানে কেন্দ্র নেই, যেখানে রাজ্য নেই, সেখানে দেশ আছে এবং সেখানে দেশের মানুষ আছে। যদি সেই কাজটা আগামী 1-1.5 মাস আমরা দেখাতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আছে। আর দুর্গাপূজার সংগঠকদের একটা কথা বলি যে আপনাদের হয়তো একটা আশার আলো আছে যে আইআইটি কানপুর দ্বিতীয় ওয়েভটাকে চোখে দেখতে পায়নি, তারা দ্বিতীয় ওয়েভটা প্রেডিক্ট করেনি। সুতরাং দেখুন, যদি তাদের অঙ্কে কিছু গরমিল থাকলেও থাকতে পারে, আপনারা কান ঘেঁষে তৃতীয় ওয়েভটা বেরোবেন কিনা, কিন্তু মনে হয় এবারের অঙ্কে হয়তো অতটা ভুল হবে না। কুণালদা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বললেন। এক হচ্ছে যে গোটা অতিমারির মোকাবিলাটা সেটা আমরা আমলা নির্ভর হয়ে করব নাকি চিকিৎসকদের সামনে রাখবো, নিঃসন্দেহে বড় প্রশ্ন। পাশাপাশি তথ্যের স্বচ্ছতা। বহু মানুষ এখনো পর্যন্ত জানেন না যে একটা কোম্পানির ভ্যাকসিন নিয়েছেন, দ্বিতীয়টা বা তারপরে হয়তো তার কোভিড হয়ে গেছে, ঠিক কতদিন পরে দ্বিতীয় ডোজটা নেওয়া যাবে এই বিষয়ে তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না, 1 নম্বর। এবং 2 নম্বর, স্বচ্ছতার সঙ্গে সব তথ্য বোধহয় সাধারণ নাগরিকদের সামনে এখনো অবধি রাখা হচ্ছে না। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। আমার পরের বক্তার কাছে যাব, ডক্টর অভিজিৎ চৌধুরী। যে প্রশ্নটা কুণাল খুব আনন্দের সঙ্গে মানুষের সামনে রাখতে চাইলো, যে আমরা দেশের সরকারের কাছে সততা আশা করি অন্তত ভ্যাকসিনের প্রশ্নে, কারণ ভ্যাকসিন এই মুহূর্তে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম অস্ত্র। আমি এই জায়গাটায় একটু ঢোক গিলে বলছি, আমি এতটা আশাবাদী নই এবং কারণ আশাটা আমরা হারিয়ে ফেলেছিলাম গত বছরের 15ই আগস্ট, যখন দেশের সরকার হঠাৎ করেই বন্দুক ঠেকিয়ে দেশের আইসিএমআর কে বলেছিল এক্ষুনি ভ্যাকসিন এনে দিতে হবে এবং 15ই আগস্টের মধ্যে আমরা করোনা মুক্তির পথে এগিয়ে যাব। কাজেই আমার বারবার মনে হয় যে ভ্যাকসিনের প্রশ্নে আমরা ইলিউশন দিয়ে রিয়েলিটিকে ভুলিয়ে দিতে চেয়েছি দেশের মানুষকে, মায়ার আবরণে বাস্তবতাটাকে আমরা ভুলিয়ে দিয়ে মানুষের সঙ্গে আমরা একটা অদ্ভুত তঞ্চকতার পরিবেশ তৈরি করেছি এবং তার থেকে বেরিয়ে কবে যে আসতে পারবে দেশের সরকার আমার এখনো পরিষ্কার মনে হয় না। সলিউশন হিসেবে আমার নিজের যেটা মনে হয় এই মুহূর্তে এর মধ্যে দাঁড়িয়েও আমরা যেটা করতে পারি এবং করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ভাবা দরকার যে আইসিইউ, ভেন্টিলেটর, একমোর বাইরে কিন্তু মারা গেছে অন্তত আরো 5 গুণ মানুষ ভারতবর্ষে। অর্থাৎ কিনা ভারতবর্ষে যদি 4 লক্ষ মানুষ মারা গেছে কাউন্টেড, হিসেব হচ্ছে গতকাল একটা প্রজেকশন হচ্ছে ভারতবর্ষে সম্ভবত মারা গেছে 20 লক্ষ মানুষ। এই হিসেবটা কিন্তু হচ্ছে, আবারও বলছি, গ্রামের হিসেব। এবং অনুত্তমা খুব সুন্দর একটা কথা বলল যেটা আমার হৃদয়ে স্পর্শ করেছে এবং আমি বারবার বলে থাকি যে আমরা কমিউনিটিকে এম্পাওয়ার করিনি কখনো গ্রাম সুরক্ষার জন্যে। আবারও বলছি, জনপদগুলোকে, গ্রামগুলোকে যদি নিজের সুরক্ষার জন্য আমরা নিজেদের সচেতনতার জায়গায় না নিয়ে যেতে পারি, যদি বোঝাতে না পারি তোমার করোনা সুরক্ষার ভূমিকা ততটাই যতটা শহরের হাসপাতালের ডাক্তার লড়াই করছে, তোমারও দায়িত্ব ততটাই। করোনার পরীক্ষার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। আমি কনফিডেন্ট গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর দিদি এগিয়ে আসবে, গ্রামের যে যারা স্বাস্থ্যকর্মী আছে তারা প্রত্যেকে এগিয়ে আসবে। আমরা অদ্ভুত একটা টপ ডাউন মানসিকতা নিয়ে আমরা করোনা মোকাবিলার যে সামগ্রিক চিত্র তৈরি করেছি তার থেকে বেরিয়ে আসতে হবে, এখনো সময় আছে। পার্টিকুলারলি গ্রামে যদি আমরা মঞ্চগুলোকে মঞ্চ তৈরি করি এবং কোনো একজনের দায়িত্ব নয়, গ্রাম সুরক্ষার দায়িত্ব গ্রামের প্রতিটা মানুষের, গ্রাম সুরক্ষা বাহিনী তৈরি করতে পারি। ডাকাতের হাত থেকে যেরকম গ্রামের মানুষ নিজেদের আত্মরক্ষা করেন, পুলিশ দিয়ে নয়, এটা যদি করতে পারি আমার মনে হয় আগামীর যে ঢেউগুলি আসবে, তৃতীয় নয়, আগামীর যে ঢেউগুলি আসবে সেই ঢেউগুলির থেকে ভারতবর্ষকে রক্ষা করা যাবে। 70% ভারতবর্ষের মানুষ গ্রামে থাকেন এবং তারা অনেক বেশি সচেতন। আমরা তাদেরকে মাথা তুলে দাঁড়ানোর মতন অবকাশ দিই না। আমরা নাগরিক মানুষেরা মনে করি আমরাই ঠিক করে দেবো তারা কি ভাষায় কথা বলবে। না, তাদের নিজস্ব ভাষা আছে, সেটাকে তুলে নিয়ে আসা দরকার। ধন্যবাদ অভিজিৎদা চমৎকার বললেন। আমরা চোখের সামনে রোজ দেখছি মায়া, প্রতিশ্রুতি এবং বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবের ফারাক কতটা গভীর। আমি আরেকটা চমৎকার বললেন যে গ্রামের ক্ষমতায়ন এবং গ্রামকে সচেতন না হলে, আবার বলছি, শহর বাঁচবে না।
আমি বাদশার কাছে যাব। বাদশা, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে অভিজিৎদার কথার সঙ্গে আমি অ্যাড করব যে এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে পরিকাঠামো তৈরি করার। মানে কলকাতা শহরে যে পরিষেবা পাই আমরা ভেবে থাকি যে শহর এবং নগর কেন্দ্রিক জীবনে আমাদেরই বোধহয় বেঁচে থাকার অধিকার সব থেকে বেশি, কিন্তু তা তো নয়। 70% মানুষ গ্রামে থাকে ভারতবর্ষে। তাই এই থার্ড ওয়েভে যে পরিকাঠামো দরকার, মানুষকে সচেতন করবো, সেটা একটা পার্ট। বা যে পরিকাঠামো দরকার, যে হসপিটাল, যে বেড, যে অক্সিজেন, যে ইকুইপমেন্ট, এই সবটা যেন গ্রামে তৈরি থাকে, প্রত্যন্ত অঞ্চলে তৈরি থাকে। একটা মানুষের যদি পরিষেবা না পান, সেটা আমাদের লজ্জা। আর সেকেন্ড পয়েন্ট বলবো, একটু হয়তো অন্য অপ্রাসঙ্গিক মনে হতে পারে, সেটা হচ্ছে যারা পুজো কমিটির উদ্যোক্তা তাদের বলবো যে তারা যদি এটা করতে পারেন, এটা আমার ব্যক্তিগত সাজেশন, প্রত্যেকটি পুজো প্যান্ডেলে এই প্যান্ডেমিকে যদি বড় বড় করে লিখে দিই কতজন মানুষ প্রাণ হারিয়েছেন, তাদেরকে বাঁচাতে গিয়ে, তাদের এই রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে কতজন ডাক্তারবাবু প্রাণ বিসর্জন দিয়েছেন, এবং প্রত্যেকটা অঞ্চলে আমরা কোন কোন প্রিয়জনকে হারিয়েছি, প্রত্যেকটি পুজো প্যান্ডেলে যদি বড় বড় করে কিছুদের অন্তর অন্তর সেই লিস্টটা টাঙিয়ে দিতে পারি আমরা, তাহলে আমাদের যে লাগাম ছাড়া ভাব, যে কোনো মুহূর্তে হুল্লোড়ে মেতে যাওয়ার যে মনের ভাব, হয়তো কিছুটা তাতে আমাদের একটা রাশ লাগাতে পারবো। আমরা চোখের সামনে ওই দৃশ্য, ওই নামগুলো, পরিসংখ্যানগুলো দেখলে আমাদের হয়তো মাস্কটা একটু নাকের উপর টেনে প্রপারলি পরবো, আমরা হয়তো ডিস্টেন্সিংটা ঠিক মতো করবো, ফিজিক্যাল ডিস্টেন্সিং এগুলো হয়তো করবো আমরা। কিন্তু যদি এটা হয়তো অনেকে বলবেন যে পুজোর সময় এই কথাগুলো আমাদের মনে করা উচিত কিনা, আমি বলবো অবশ্যই করা উচিত। আমরা আমাদের প্রিয়জনকে অকালে হারিয়েছি, যাদের হারিয়েছি তাদের কথা মনে করে যারা আছেন তাদের যদি একটু সুস্থ রাখতে পারি আমরা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পুজো কমিটি যদি এটা ভাবেন, আমার মনে হয় তাতে মানুষ একটু হয়তো উপকৃত হতে পারেন। চমৎকার প্রস্তাব। পার্থবাবু, করা সম্ভব? না, অসম্ভব বলে তো কিছু নেই। একটা টাওয়ার করা যেতেই পারে আমাদের একটা দেওয়ার জন্য। এত লোক, মানুষকে প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে সচেতন করা যে পুজোয় আনন্দ করছেন, কিন্তু এত মানুষকে, অভিজিৎদার হিসেব অনুযায়ী 20 লক্ষ মানুষকে আমরা হারিয়েছি, প্রায় প্রত্যেকটি পরিবারে স্বজন হারার ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমাদের পাড়াতেই প্রায় 13 জন মারা গেছে। একদম। তো এরকম সব পাড়াতেই ইনভলভ হয়েছে, অনেকেই সব পাড়াতেই কিছু না কিছু লোক মারা গেছে। তো এটা তো ভুলে গেলে চলবে না। তো এবারে পুজোর সেই আনন্দ করা এটা নেই, জাস্ট নিয়ম রক্ষার জন্যই পুজোটা করা। কারণ এই আমাদের অ্যাকচুয়ালি এই দুর্গা পুজোটা শুধু ধর্মীয় আচরণই নয়, আমাদের শুধু বিনোদিনী নয়, আমাদের গ্রামের প্রান্তিক মানুষেরা, শিল্পীরা আমাদের ওপরে ভর করে থাকে। দাদা, আমরা খেতে পাচ্ছি না, কাজ কি হবে, পুজো কি হচ্ছে, এবং কার্যত ওইটুকু রসদ নিয়ে তারা আগামী হয়তো গোটা বছরটা চালাতে হবে, সারা বছরের ইনকাম, তাদের পরিবার চলে। সুতরাং সেগুলো তো ভুলে গেলে চলবে না। জীবন এবং জীবিকা, জীবন বাঁচিয়ে রাখলাম, জীবিকা নেই, লোক তো এমনিই মরে যাবে, তো কারণের জন্য তাকে ওয়েট করতে হবে না। সুতরাং এই পরিস্থিতিতে এখন আলোচনার মধ্যে যেটা পাওয়া গেল, আইদার ভ্যাকসিন নাও, তা নাহলে মাস্কে পড়ো। এখন মাস্কের জন্যই আমাদের জোর দিতে হবে, কারণ ভ্যাকসিনের কোনো গ্যারেন্টি নেই যে আগামী কয়েকদিনের মধ্যে সবাই ভারতবর্ষে সবাই। ধন্যবাদ পার্থদা। আমি চলে যাব শ্যামাশিসদার কাছে। ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, জীবন যারা বাঁচাচ্ছেন সেই ডাক্তারবাবুদের তরফে কি বলবেন, কি পরামর্শ এইখানে আজকে দাঁড়িয়ে? দেখুন, আমাদের কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের সোসাইটিগতভাবে জীবিকার দরকার আছে। এই যে দীপুদাতের যত লোক যাচ্ছেন, তাদের কিন্তু দীপুদাতের লোকজনেরও ভাত খাওয়া হচ্ছে। এটা কিন্তু একদম মানে ফেলে দেওয়ার মতো কথা নয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষকে হেল্প করতে হবে সরকারকে, শুধু ভ্যাকসিন তো দিতেই হবে। এই করোনা পরিস্থিতিতে মানুষকে একটু হেল্পও দিতে হবে, যারা প্রান্তিক মানুষ তাদের হেল্প দিতে হবে। তার জন্য যেমন বিভিন্ন এডুকেশন সেস বসায় সরকার, যে মেকানিজম অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই মেকানিজম লাগিয়ে প্রান্তিক মানুষের কাছে ডিরেক্টলি হেল্প পৌঁছতে হবে। এবং সেই হেল্প যদি পৌঁছানো যায়, তখনই কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে আপনি এনগেজড হতে পারবেন, তাদের দিয়ে তখন ওই জিনিসটা করাতে পারবেন যেটা অভিজিৎদা চাইছেন, যে তাদেরকে মোটিভেট করা ভ্যাকসিন নেবার জন্যে, তাদেরকে মোটিভেট করা পাশের লোককে ভ্যাকসিন দেওয়ার জন্যে। আর সমস্ত জায়গাতেই আশা কর্মী যারা আছেন বা এই ধরনের গ্রাম বা মানে শহরতলিতে যে সমস্ত আমাদের হেলথ সেক্টরের যে এক্সিস্টিং ফ্যাসিলিটি আছে,
সেই ফেসিলিটিগুলোর মানুষগুলোকে জাগানো যে তোমরাও কোভিড ওয়ারিয়ার। তুমি যদি 4টে লোককে ভ্যাকসিন দেওয়াতে পারো তাহলে তুমি গ্রামের 40 জনকে বাঁচালে। ঠিক যেমন একজন ভেন্টিলেট করতে পারলাম, আমি একটা মানুষকে বাঁচালাম, তেমনি সেও 4টে লোককে ভ্যাকসিন দিয়ে 40টা লোককে বাঁচালো। আর লাস্ট কথা হচ্ছে যে মানুষকে ঠিক ভয় পাইয়ে না ঘরে আটকে রাখা যায় না, কেন ভয় খুব বেশিক্ষণ থাকে না। মানুষকে এই জিনিসটা ক্রমাগত, এই যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় বা চ্যানেল হয় বা বিভিন্ন জায়গাতে লেখা, হোর্ডিং, খবরের কাগজের পাতা, মানুষকে রিপিটেটিভ এই বাউন্স দিয়ে যেতে হবে যে আপনাকে এটা করতে হবে, আপনি এটা করবেন না, আপনাকে এটা করতে হবে, আপনি এটা করবেন না। ভয় খুব বেশি থাকে না। তোমার বাড়ির ছেলে মেয়েকে দেখবে তুমি ভয় পাইয়ে বেশিক্ষণ পড়াতে পারবে না, এটাও তাই। সুতরাং রিপিটেটিভ বাউন্স দিয়ে যেতে হবে যে এটা করতে হবে, এটা করতে হবে না, এটা করতে হবে, এটা করতে হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ওই একটা কমপ্লাসেন্সি চলে আসে দিন 7-10 পরেই, আমরা ধরে নিয়েও তো সব বলা হয়ে গেছে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, ভ্যাকসিন নিতে হবে, কিন্তু এই একই কথা বারবার বলা দরকার। একদম। আমি অনুত্তমার কাছে আসবো। অনুত্তমা, মানবে কে? মানবে তো মানুষ, এবং সেই মানুষের মন, যে মন বলে যে যদি করোনার প্রকোপটা একটু কমে দৌড়ে সোজা দীঘা এবং মন্দারমণিতে চলে যাও। আমি বলছি যে কোনো দোষারোপ না করে এই মুহূর্তে সেই মানুষের মানসিকতাকে কিভাবে অ্যাড্রেস করা উচিত? আমার মনে হয় সুমন, আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর বলেছেন, এবং এই যে ভয় দেখিয়ে হবে না, যেটা এক্ষুনি শ্যামাশিসদা বলছিলেন, আমি সেই কনটেক্সটেই বলবো, দেখো কোভিড প্রতিরোধের তো ভ্যাকসিনের কথা হচ্ছে, মানসিক ইমিউনিটি বাড়ানোর ভ্যাকসিন সেই অর্থে বেরোয়নি। সেই ভ্যাকসিনের দরুনই কিন্তু আমরা একজন মানুষকে এই এত দীর্ঘ একটি সংকটের মধ্যেও শটান এবং দায়িত্ববান করে তোলবার পাঠ দিতে পারি। সেই পাঠের দায়িত্ব আমাদের প্রত্যেকের, এবং আমি বাদশার সঙ্গে একমত, তার পরিষেবার সুষম সহজ বন্টনের দায়িত্ব প্রশাসনের। কিন্তু সেইটা যদি আমাদের কাছে এসে পৌঁছয়, তারপর আমাদেরও কমিউনিটির মধ্যে চেষ্টা করতে হবে যাতে মানুষকে শুধুমাত্র আমি নিদান দেব না, তোমারও কি অবদান থাকতে পারে আর 5টা মানুষকে সচেতন করার ক্ষেত্রে। এবং অনেক সময় রেজিলিয়েন্স শব্দটা আমরা ব্যবহার করি সাইকোলজিতে সুমন, যেখানে আমরা বলি যে একটা দীর্ঘ যখন একটা সংকট চলে, একটা দীর্ঘ বিপর্যয় যখন চলে, তার মধ্যে দিয়ে যেতে যেতে মানুষ যদি বিপদকে ডিনায়ালে পাঠায়, তাহলে কিন্তু বিপদের সঙ্গে মোকাবিলা করা যায় না। তাকে জানতে হবে যে আমি এই বিপদের মধ্যে এখন দাঁড়িয়ে থাকবো, আমি সমুদ্রেই শয়ান পেতেছি, আমি শিশিরেও ভয় পাবো না, আমি সমুদ্রের সঙ্গেও ধীরে ধীরে আমার বিভিন্ন সতর্কতামূলক কাজ এবং পাশাপাশি আমার একটু ভালো থাকার কাজ, কিছু অন্য আনন্দের ভাষার প্রয়োগ, অন্য মানুষের জীবনে নিজেকে অর্থপূর্ণ করে তোলার মধ্যে দিয়েও কিন্তু নিজের ভালো থাকার পথ খোঁজা যায়। আমার মনে হয় কোভিড অতিমারির মধ্যে দিয়ে আমাদের ভালো থাকারও সংজ্ঞা নতুনভাবে নির্ণীত হওয়ার সময় এসেছে। এবং দ্রুত আমি অ্যাড করব যে ভ্যাকসিন নিয়ে অনেক কথা হচ্ছে, আমি একটা অনুরোধ রাখবো। আমি বিশেষজ্ঞদের মধ্যে অনেক সময় দেখছি অনেক বিতর্ক থেকে যাচ্ছে, যেখান থেকে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমি বলবো যে আমাদের যাবতীয় যা বিতর্ক না হয় পরবর্তীকালে কোনো একাডেমিক সেমিনারে হবে খন। এই মুহূর্তে তো ভ্যাকসিনের বিকল্প আমরা কিছু পাইনি, ভ্যাকসিন এবং মাস্ক এই দুটোই তো আমাদের কাছে এই মুহূর্তের অস্ত্র। তাহলে অন্তত সাধারণ মানুষকে আমরা যদি একটি স্বচ্ছ বার্তা দিতে পারি এবং ভ্যাকসিন পাওয়ার যোগান এবং সেটির কাছে পৌঁছানোর পদ্ধতিগত সহজলভ্যতা, এই ওটিপি, এইটা কোন পিনকোড, এই ব্যাপারে আমার মনে হয় বারংবার আমি বলেছি সুমন, সরকারকেও বুঝতে হবে। কেন্দ্রীয় সরকারের যে আমাদের কাছে সাইট রয়েছে, এখনো আমি দেখেছি বহু সময় সাধারণ মানুষ বুঝতেই পারছেন না কি করবেন। আমার মনে হয় সেখানে আমাদের বুঝতে হবে যে ওর দায়িত্ব নয় পুরোটা বুঝে আমার কাছে আসা, আমার দায়িত্ব ছিল ওর কাছে পৌঁছে যাওয়া, আমাকে সেইখানটাতে সজাগ হতে হবে। একদম। অনেক ধন্যবাদ অনুত্তমা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা শুধু চেয়েছিলাম যে এই রকম একটা বলা যায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে সামনে আলো, অন্ধকার, আশঙ্কা সবগুলোকে সমাজের সব স্তর থেকে খুব স্বল্প সময় অ্যাড্রেস করার। আমি খানিকক্ষণ আগে অনুত্তমা বলছিল যে ভালো থাকার পথ খোঁজা যায়। এখন কথা হচ্ছে যে সেই পথটা দেখাবে কে? আপনাদের এই রাজ্যের এবং দেশের ছবিটা দেখালাম। অনেকে বলেন যে প্রথম বিশ্ব থেকে, বিশ্বের অন্যান্য দেশ থেকে ওই ভালো থাকার পথটা খোঁজা যায়, কিন্তু সত্যিই কি তাই? ইউরো আমাদের ঠিক কি দেখালো?
আমি ফাইনাল সেমিফাইনাল বাদ দিন, তার আগে শুধু গত সপ্তাহে ইউরো যখন চলছে, ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 30% বেড়েছে। সুতরাং আদৌ ওই তথাকথিত কোট আনকোট প্রথম বিশ্ব সত্যি কোনো পথ দেখাচ্ছে কি? দেখুন তো। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। খেলার শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক নেই, কিন্তু বিতর্ক আছে ভয়ঙ্কর করোনার মধ্যে খেলা দেখার সময় বিধিভঙ্গ নিয়ে। এবার ইউরো সেরার খেতাব জয় করেছে ইতালি, ট্রফি গেছে রোমে। কিন্তু আশঙ্কার সুরে অনেকের মনেই প্রশ্ন, আদতে ইউরোতে করোনার জয় হলো না তো? ইউরো শুরুর দিকে স্টেডিয়ামগুলিতে বসার জায়গায় 25% বেশি দর্শককে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু সেখানে গ্যালারির যে ছবি ধরা পড়েছে তাতে অধিকাংশের মুখে মাস্কের কোনো দেখা মেলেনি। সেমিফাইনাল থেকে তো যেন বিধি ভাঙার খেলা শুরু হয়, ফাইনালে সম্পূর্ণ দফা রফা। এই ম্যাচকে ঘিরে যেটা সবথেকে বেশি চিন্তা সেটা হলো এই যে উইফার উত্তেজনায় লন্ডনে এবং ইংল্যান্ডে কোভিড বিধি প্রায় শিখে উঠেছে। ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় 60,000 দর্শক, মুখের ভিড়ে হারিয়েছিল মাস্ক। আর এই হচ্ছে ট্রফি পৌঁছানোর পর রোমের ছবি। ট্রফি জেতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস আছে, কিন্তু করোনাকে বেঁধে রাখার জন্য শৃঙ্খলটুকু নেই। এই ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন, কে বলবে কয়েক মাস আগেই ইতালি করোনায় কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল? কে বলবে কয়েকদিন আগে ডেল্টা ভ্যারিয়েন্টের আতঙ্কে লন্ডন শহরটা লকডাউনের আশ্রয় নিয়েছিল? গোটা ইউরো কাপ জুড়ে গ্যালারিতে মাস্কহীন সারি সারি মুখ দেখার পর কি মনে হতে পারে গোটা ইউরোপের রাজপথ করোনার প্রথম ঢেউয়ে মাসের পর মাস জনশূন্য হয়ে পড়েছিল? মাঠের মধ্যে যেভাবে দর্শকদের আমরা দেখলাম, হ্যাঁ, ঠাসাঠাসি করে বসে আছেন এবং কারোরই মুখে মাস্ক দেখিনি। হ্যাঁ, হয়তো উইম্বলডনে কিছু কিছু মাস্ক দেখা গেছে পড়েছেন, কিন্তু ফুটবল মাঠে কাউকে দেখলাম না এবং তাদের ইনফেকশন হতে বাধ্য এবং হতে শুরুও হয়েছে। ইউরো শুরুতেই উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, আর ইউরো শেষ হতেই সত্যি হতে শুরু করলো আশঙ্কাটা। শুধুমাত্র গত সপ্তাহে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 30% বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভান কারকভ টুইট করে বলেছেন, চোখের সামনে সংক্রমণ ঘটতে দেখেও আমরা তো উপভোগ করলাম। অতিমারি আজ রাতেই বিদায় নিচ্ছে না। যারা ভ্যাকসিন নেননি তবুও ভিড়ের মধ্যে মাস্ক ছাড়া গেছেন, চিৎকার করেছেন, গান করেছেন, করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি সেই সুযোগটা নেবে। এটা বিধ্বংসী। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।